আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জনপালসের পডকাস্ট শো ক্যাম্পাস পালসের দ্বিতীয় পর্বে। অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে আছি আমি সামিয়া মাসুদ মমো। আজকের পর্বে আমাদের সাথে যিনি অতিথি হিসেবে আছেন তিনি খুবই বিশেষ একজন। ফ্যাসিবাদের আমলে যার রয়েছে দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রামের গল্প। দীর্ঘদিন তিনি জেল, জুলুম, নির্যাতনের শিকার হয়েছেন। মাদ্রাসার ছাত্র হিসেবে তিনি প্রত্যক্ষদর্শী হয়েছেন আওয়ামী লীগের বিভিন্ন অপকর্মের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণের পাঠ চুকিয়ে এখন তিনি আছেন জাতীয় ছাত্র শক্তির সভাপতি হিসেবে। সকলকে পরিচয় করিয়ে দিচ্ছি রাজনৈতিক অঙ্গনের প্রিয় মুখ জাহিদ আহসান ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, শুরুতেই আপনার রাজনৈতিক পথ পরিক্রমা সম্পর্কে জানতে চাই। আপনার রাজনৈতিক পথ চলা বা জার্নিটা তো মূলত গণ অধিকার পরিষদ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, এরপরে জাতীয় ছাত্র শক্তি, এই দলগুলোর সাথে আপনার পথ চলা শুরু করার ক্ষেত্রে পেছনে মূল প্রেরণাটা কি ছিল? আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই 2019 সালে। তখন কেবলই 2018 সালে কোটা সংস্কার আন্দোলন শেষ হয়েছে এবং 18 সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র অধিকার পরিষদের জন্ম নেয় এবং সৌভাগ্যবশত ওই বছরই প্রায় 28 বছর পরে একটা ডাকসু ইলেকশন হয় মার্চে। আমার পারিবারিকভাবে আমার বাবার কল্যাণে, কিছুটা আমার মায়ের কল্যাণে রাজনীতি কিংবা দেশের বিদেশে নানা খোঁজ খবর নেওয়া সম্পর্কে একটা আগ্রহ ছোটবেলা থেকে ছিল এবং সেই ধারাটা বিশ্ববিদ্যালয়ে এসে আরও বিস্তৃত হয়। 2019-এর ডাকসুর মধ্য দিয়ে মূলত ক্যাম্পাসের রাজনীতি সম্পর্কে একটু বেশি আগ্রহী হয়ে উঠি এবং তখন থেকে ছাত্র অধিকার পরিষদের সঙ্গে একটা আনঅফিসিয়াল সম্পর্ক, আড্ডা, ঘোরাফেরা, চলাফেরা এগুলো চলতে থাকে এবং সেখানে একটা বড় ভূমিকা রাখে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে আমাদের একটা সার্কেল ছিল। সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে অধিকাংশ ছাত্ররা বিসিএস চাকরির পড়ালেখা করে। আমাদের একটা সার্কেল ছিল, আমরা চাকরির পড়ালেখার বাইরে গিয়ে বিভিন্ন মৌলিক জ্ঞানের বইপত্র পড়তাম। আমরা লাইব্রেরির নিচতলায় 2টা টেবিল ছিল যেখানে অন্য কেউ সাধারণত বসতো না, আমরা বসতাম, বিভিন্ন বইপত্র পড়তাম দেশের বিদেশের। তখন আমরা খালদুন নিয়ে বেশি আলোচনা করতাম, রেন্দে কাটতে পড়তাম, বিভিন্ন ওয়েস্টার্ন ফিলোসফি পড়তাম, সুইডেনের ফিলোসফি পড়তাম, এগুলো নিয়ে আড্ডা দিতাম। তো সেটা আমার রাজনৈতিকতার পিছনে একটা বড় ভূমিকা রাখছে, ওই সার্কেল, ওই আড্ডা। ছাত্র অধিকার পরিষদের সঙ্গে আনঅফিসিয়াল সম্পর্কটা চলতে থাকে। 2019-এর অক্টোবরে আবরার ফাহাদ শহীদ হন। আবরার ফাহাদের শাহাদাতটা আমার জীবনের একটা টনক নড়ানো ঘটনা। তখন বোধহয় বিশ্ববিদ্যালয়ে পূজার বন্ধ বা এরকম করে একটা ছুটি চলছিল, আমি গ্রামে ছিলাম, বাড়িতে ছিলাম। তখনই আমি এই খবরটা শুনি। আমি গ্রামে আমার কিছু বন্ধুদেরকে নিয়ে একটা ছোট্ট প্রোটেস্টের ব্যবস্থা করি। সেটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে ক্যাম্পাসে টর্চার হয়, এই ক্যাম্পাসের টর্চারের ভিকটিম আবরার ফাহাদই প্রথম না, এটা আরও অনেকে হয়েছেন। আবরার ফাহাদ মারা গেছেন, অনেকে মারা যান নাই হয়তো। বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় এরকম অনেক ঘটনা আছে, অনেকে পঙ্গুত্ব বরণ করছেন, মেন্টালি এখনও ট্রমাটাইজ হয়ে জীবন কাটান, এরকম ভুরি ভুরি ঘটনা আছে। আবরার ফাহাদের মারা যাওয়াটার পরে আমার একটা উপলব্ধি আসে যে এইভাবে ক্যাম্পাস চলতে পারে না। সুতরাং এই টর্চার বন্ধ হওয়া উচিত, টর্চারের বিরুদ্ধে ভয়েস ওঠা উচিত এবং আমার মনে হয় যে এই ভয়েসের একটা ভয়েস আমারও থাকা উচিত। ফলত এরপর থেকেই ছাত্র অধিকার পরিষদের সঙ্গে একদম পার্টি হিসেবে, দল হিসেবে যুক্ত হওয়ার ইচ্ছা। এর কিছুদিন পরেই করোনা আসে, ক্যাম্পাস বন্ধ হয়ে যায়। তখন থেকে ছাত্র অধিকার পরিষদের সঙ্গে আমার ঘনিষ্ঠতা আরও বাড়তে থাকে। এখান থেকে মূলত রাজনৈতিক পথ চলা শুরু। আচ্ছা, আপনি যে এই মূল মন্ত্র এবং উদ্দেশ্য নিয়ে রাজনীতিতে এসেছিলেন, সেই উদ্দেশ্যটা কি সফল হয়েছে কিনা? আর আপনি যেই মূল মন্ত্র শুরুতে ধারণ করেছিলেন, দীর্ঘদিনের এই পথ চলায় কি এখনো সেই মূল মন্ত্রই ধারণ করেন নাকি সেটাতে কোনো পরিবর্তন এসেছে? মানুষের রাজনীতির বা লড়াইয়ের মূল মন্ত্র তো মুক্তি, এবং পৃথিবীতে আলটিমেটলি কখনো মানুষের মুক্তি হয় না, হবেও না। পৃথিবীতে আল্লাহ এতজন নবী পাঠাইছেন, সেই নবীদের মাধ্যমে মুক্তির লড়াই শেষ হয়নি। সুতরাং ওই লড়াই কখনোই শেষ হবে না, ওইটা চলতে থাকবে এবং মানুষ পৃথিবীতে বিভিন্ন সিলসিলায় এই লড়াইটা চালাইতে থাকবে। এখন আমাদের পূর্বসূরীরা এই লড়াইটা করছেন, আমরা করছি, আমাদের পরে যারা আমাদের উত্তরসূরি আসবেন তারা করতে থাকবেন। এই মুক্তির লড়াই চলতে থাকবে। কিন্তু আমি যখন বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার চিন্তা করি, তখন আসলে রাজনীতির যে ব্যাখ্যা, রাজনীতির যে বিজ্ঞান, রাজনীতির যে নানা রকমের তত্ত্ব, এগুলো দিয়ে আমি তখনকার রাজনীতিকে ব্যাখ্যা করতে পারবো না, বা এত কিছু আমি তখন বুঝতামও না,
এত কিছু ভেবে চিন্তে রাজনীতি করা শুরু করছি, ব্যাপারটা এরকম না। তখন খুবই সিম্পল ধারণা ছিল মাথায় যে ক্যাম্পাসে টর্চার হয়, টর্চার বন্ধ করতে হবে। আপনার মোটোটা ছিল যে অত্যাচার বন্ধ করতে হবে বা ছাত্রদের উপরে হওয়া পীড়নগুলো বন্ধ করতে হবে। এটা ছিল। এরপরে আমি যখন একটু বুঝতে শিখছি তখন এখানে ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে আমাদের দাঁড়ানো শুরু হয়েছে। আমরা সেটার বিরুদ্ধে লড়াই করতে শিখছি, এখানকার সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে শিখছি। এগুলো ধীরে 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 শুরু হয়েছে। আপনি যদি একদমই আমার সেই 2019 সালে আমি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পর একটা ছাত্রকে কল্পনা করেন, তখন আমার কাছে ছিল যে এই ক্যাম্পাসকে নিরাপদ রাখা, এই ক্যাম্পাসে ছাত্রদের সিকিউরিটি, এই ক্যাম্পাসে একটা ছাত্র যে অসীম স্বপ্ন নিয়ে আসে, সেই স্বপ্ন যাতে কোনোভাবেই একটা রাজনৈতিক দলের করাল গ্রাসে পড়ে বাধাগ্রস্ত না হয়। একদমই খুবই সিম্পল কিন্তু গভীর একটা উদ্দেশ্য, একটা স্বপ্ন নিয়ে। এই উদ্দেশ্যটা কি আপনি মনে করেন এই পর্যায়ে দাঁড়িয়ে সফল হয়েছে? মানে কিছুটা তো সফল আমরা বটি। এখন ধরেন ছাত্রলীগের আমলে ক্যাম্পাসে যে টর্চার চলতো, ছাত্ররা যে সীমাহীন নির্যাতনের মধ্যে দিন কাটাইতো, সেটা নিশ্চয়ই এখন নাই। এবং এই না হওয়ার পিছনে অনেক মানুষের ত্যাগ আছে, অনেক মানুষ নিজেদের ঘাম রক্ত ঝরাইছেন, ফলত এই দিনটা আজকে আসছে। এবং এখন বিশ্ববিদ্যালয়ে এটা বিরাজ করে না, কিন্তু একটা শঙ্কা, একটা সম্ভাবনা এখনো আছে বলে আমি মনে করি। মানে আমরা তো পুরো কাঠামো, পুরো মনস্তাত্ত্বিক যে পরিবর্তন রাজনীতিকতা, এটা আনতে পারি না। এটা বাংলাদেশে এই জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্যে হয় নাই। ওটা শঙ্কা এবং সম্ভাবনা আছে, এবং সেই শঙ্কার সম্ভাবনার সঙ্গে একটা আশাও আছে যে যদি আবারও কোনোদিনে শুরু হয় তাহলে হয়তো কেউ না কেউ আবার দাঁড়াবে। আমরা সেটা প্রত্যাশা করি। ভাই, আপনার রাজনৈতিক পথ চলা তো শুরু হয়েছিল ছাত্র অধিকার পরিষদের সঙ্গে, নূর ভাইদের সাথে আপনার রাজনৈতিক পথ চলার হাতে খড়ি। তো যাদের সাথে আপনি রাজনৈতিক পথ চলাটা শুরু করেছিলেন, পথিমধ্যে তাদের সঙ্গ ছেড়ে দেওয়ার কারণ কি? অর্থাৎ ছাত্র অধিকার পরিষদ ছেড়ে চলে আসার কারণ কি? ছাত্র অধিকার পরিষদ আমরা শুরু করছিলাম তখন মূলত একটা স্বতন্ত্র ছাত্র সংগঠন হিসেবে, এবং আমাদের তখনকার মোটোটা ছিল যে আমরা ক্যাম্পাসে ছাত্রদের জন্য রাজনীতি বিনির্মাণ করতে চাই। এখানে মূল দলের আধিপত্য যাতে ডিসিশন মেকিংয়ে না থাকে, মূল দলের বাইরে গিয়ে নানা ইস্যুতে একটা ভয়েস থাকে, একই সঙ্গে মূল দলকেও নানাভাবে প্রশ্নবিদ্ধ যে করা যায়, যে এই কালচারটা বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দলে আপনি পাবেন না। ছাত্র দলে নাই, শিবিরে নাই, বা অন্য বামপন্থী সংগঠনগুলো তো এটা কম। আমরা এরকমটা ছাত্র সংগঠন করতে চেয়েছিলাম। সেটা একটা সময় পরে, একটা দীর্ঘ পথ চলার পরে আমাদের মনে হয়েছে সেটা ব্যাহত হচ্ছে। বরং এইটা মূলত ওই বিএনপির যে কাঠামো, জামাতের যে কাঠামো, যে মূল দল কর্তৃক পরিচালিত ছাত্র সংগঠন, ওই দিকে যাচ্ছে, স্বাতন্ত্র্যবোধটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা নষ্ট হচ্ছে, এটা আমাদের একটা কারণ ছিল। তখন আমরা এগুলো নিয়ে আর্গিউ করছি। আমাদের মনে হচ্ছে যে স্ট্রাকচারটা আমরা তৈরি করছি দীর্ঘ কষ্ট করে শ্রম দিয়ে, এই স্ট্রাকচারটা ভেঙে যাচ্ছে। এবং আমাদের তখনকার আর্গুমেন্ট, আমারও তখনকার কিছু লেখাজোখা আছে ফেসবুকে যে কেন ছাড়লাম। আমার একাধিক লেখা তখন লিখছি যে ছাত্রলীগের পরিষদ কেন ছাড়ছে। আমাদের মূল ব্যাপারটা এটাই ছিল যে ছাত্রলীগের পরিষদ তার স্বাতন্ত্র্য হারায় ফেলছে। এটা একটা মূল ব্যাপার ছিল। দ্বিতীয়ত, তখনকার সময় আমাদের মনে হয়েছে যে গণ অধিকার পরিষদ তখন অলরেডি জন্ম নিচ্ছে, গঠিত হয়েছে। গণ অধিকার পরিষদের মধ্যে যে ডেমোক্রেটিক চর্চাটা নাই। তখন আপনারা জানেন যে নুরুল হক নূর এবং রেজা কিবরিয়ার মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল, এবং তখন আমরা পার্টির কাছে এই প্রস্তাবনাটা দিয়েছি গণ অধিকার পরিষদের কাছে যে এই ইস্যুটাকে ডেমোক্রেটিক্যালি খুব সুন্দর করে সলভ করা যায়। কিন্তু সেখানে মনে হয়েছে ডেমোক্রেটিক্যালি সলিউশনের বাইরে গিয়ে এখানে একটা ব্যক্তিকেন্দ্রিকতার ব্যাপার তৈরি হয়েছে, এবং ব্যক্তির একগুইমের মাধ্যমে সংগঠন চলতেছে, দল চলতেছে। এই ইস্যুগুলোর জন্য আমরা একসময় ছাত্র অধিকার পরিষদের সঙ্গে পথ চলাটা বন্ধ করি, এবং আমরা অন্যদিকে নিজেদের মতো করে মুভ করার চেষ্টা করি। আচ্ছা, এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের পর, বিশেষ করে ডাকসু ও জাকসু নির্বাচনের পর, আপনাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ভেঙে জাতীয় ছাত্র শক্তি গঠনের প্রয়োজনীয়তাটা কি ছিল? মানে আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ভেঙেও যায় নাই, বিলুপ্ত হয় না, আমরা নাম পরিবর্তন করছি। আমরা নাম পরিবর্তন করার ইতিহাস বাংলাদেশের, আপনাদের পদগুলোতেও কিন্তু বেশ পরিবর্তন এসেছে। আমরা একটা রিফর্ম প্রসেসের মধ্যে দিয়ে গেছি। আমরা প্রথমে নামের ব্যাপারটাতে আসি যে বাংলাদেশে নাম পরিবর্তন করার ইতিহাস পুরানো। অনেক রাজনৈতিক দলে তার নাম পরিবর্তন করেছে। জাক দল একসময় বিএনপি হয়েছে, এরকম নাম। বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ একসময় আওয়ামী লীগ হয়েছে। তো আমরা সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের থেকে জাতীয় ছাত্র শক্তির নামটা একটু সাধারণ ছাত্রদের কাছে বা মানুষদের কাছে একটু বেশি অ্যাপিলিং। ফলত আমরা এই সিদ্ধান্তে আসছি। আর নেতৃত্বের যে পরিবর্তন, সেটা আমাদের মনে হয়েছে যে প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত যে নেতৃত্বের ধারা চলছিল,
এই নেতৃত্বের বাইরে গিয়ে একটা ভিন্ন নেতৃত্ব কল্পনা করা যায় এবং সেটা সংগঠনের জন্য আরেকটু বেশি ফ্রুটফুল হইতে পারে। এই ভিন্ন নেতৃত্ব কল্পনা করার চিন্তাটা কখন আসলো? ডাকসুতে শোচনীয় পরাজয়ের পর কিনা? আমি মনে করি না যে আমরা ডাকসুতে শোচনীয় পরাজয় বরণ করছি। এটার পিছনে দুইটা কারণ আছে। প্রথমত, আমরা ডাকসু এবং জাকসু দুইটাতেই সেকেন্ড হয়েছি। যেমন দেখেন, ডাকসুতে কেন্দ্রীয় সংসদে আমাদের কেউ না জিতলে প্রত্যেকটা মানে হলগুলো সংসদে আমাদের প্রায় 20 জনের মতো জয়ী হয়েছে, এবং কোনো হলে এমনও আছে যে ভিপি জিএস 3 জনই আমাদের সংগঠন থেকে হয়েছে। এরকম একাধিক হল আছে, বিশেষ করে মেয়েদের হলগুলোতে। কিন্তু ফলত আমরা শোচনীয় পর্যায়ে বরণ করি। আবার একই সঙ্গে দেখেন, আমরা এখানে প্রতিযোগিতা করছি যাদের সঙ্গে, তাদের প্রত্যেকটি ছাত্র সংগঠনের বয়স 40-50 বছর করে। ছাত্র দল, শিবির, ছাত্র ইউনিয়ন, বামপন্থী অন্যান্য ছাত্র সংগঠন, সবার বয়স 40-50 বছর করে। এখন এই বয়সের ভিন্ন তাৎপর্য আছে, তার একটা এস্টাবলিশমেন্ট আছে, অভিজ্ঞতা আছে। এই প্রত্যেকটা সংগঠন এর আগে অনেকগুলো ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে। আমরা সংগঠন আকারে এটাই প্রথমবারের মতো। তাদের অ্যালামনাই বেশ সমৃদ্ধ, আমাদের কোনো অ্যালামনাই ওই অর্থে নাই। এবং এই এবং ধরেন যে আপনি দেখবেন যে একসময় বাংলাদেশের সকল মিডিয়াতে বামপন্থী লোকজন ছিল, এখন অধিকাংশ মিডিয়াতে জামাতপন্থী বা শিবিরপন্থী লোকজন। সুতরাং এই দুই পক্ষই মিডিয়ার একটা ভিন্ন ফেসিলেশন পাইছে, যেটা আমরা পাইনি। ফলত এই নানাবিধ জায়গাতে তারা যে সুবিধাগুলো পাইছে, একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিএনপি বা জামাতপন্থী শিক্ষক আছে অনেকজন, কিন্তু আপনি এখানে গণতান্ত্রিক ছাত্র সংসদ তখনকার বা জাতীয় ছাত্র শক্তি, বা যদি আপনি আরেকটু আগান এনসিপি পন্থী কোনো শিক্ষক নাই, তো সেখান থেকেও তারা একটা অতিরিক্ত সুবিধা পাইছেন। এই জন্য এই জায়গাগুলোতে আমরা পিছিয়ে ছিলাম, কিন্তু পিছিয়ে থেকেও আমরা ওভারঅল রেজাল্ট চিন্তা করলে সবগুলো ছাত্র সংসদের আমরা সেকেন্ড হয়েছি। ফলত আমরা মনে করি এটা প্রথমবার হিসেবে আমরা একদমই খারাপ করি নাই, কিন্তু আমাদের আশা আরো বড় ছিল। সেইখানে এই আত্মসমালোচনাটুকু আমরা করবোই যে আমরা আরো ভালো করতে পারতাম, এবং এতটুকু আত্মসমালোচনা থাকলে আমরা আসলে আর কখনোই ভালো করতে পারবো। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে একটা ছাত্র সংগঠনের সফলতা ডাকসু নির্বাচনের জয়লাভের উপর নির্ভর করে, কিংবা একটা রাজনৈতিক দলের সফলতা নির্বাচনে জয়লাভের উপর নির্ভরশীল? না, এটা তো নির্বাচনবাদী চিন্তা। কখনোই আপনি রাজনীতিকে শুধুমাত্র নির্বাচনের রেজাল্টের উপর দিয়ে মাপতে পারবেন। আপনার রাজনীতির মূল ব্যাপার হচ্ছে আপনি যারা আপনার অডিয়েন্স, তাদের জন্য কতটা ভালো পলিসি তৈরি করতে পারতেছেন, তাদের কথা আপনি কত রিপ্রেজেন্টেবল ওয়েতে বলতে পারতেছেন, এইটা মূল ব্যাপার। ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জন্য বা অন্যান্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদের যে এক্সিস্টিং অসুবিধা আছে, এখানে রাজনীতির যে সমস্যাগুলো আছে, এখানে যে সুস্থ রাজনৈতিক ধারা চর্চা হয় নাই, এইগুলো তৈরিতে কারা ভালো করছে, এইটা মূল ব্যাপার। একই সঙ্গে ছাত্র সংসদ নির্বাচনের রেজাল্ট তো একটা পারসেপশন নিশ্চয়ই তৈরি করে, কিন্তু রাজনীতির মূল জায়গাটা নির্বাচনের বাইরে গিয়েও মূলত আমার যারা অডিয়েন্স, আমরা ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদের সঙ্গে আমাদের সম্পর্ক, যারা অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে, তারা বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের জনগণের যে সমস্যা গত 54 বছর ধরে তারা ফেস করতেছে, বাংলাদেশের জনগণের হাজারটা প্রবলেম আছে, এই সমস্যাগুলো নিয়ে কারা কতটা ভালো কথা বলছে, কারা কতটা ভালো পলিসি দিচ্ছে, কারা কতটা উচ্চকণ্ঠে কথা বলছে সমস্যাগুলো সমাধান করতে, এইটা রাজনীতির মূল মাপকাঠি বলে মনে করি। আচ্ছা, একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনারা শুরু থেকেই এটা জোরালোভাবে প্রমাণ করার চেষ্টা করছিলেন যে আপনাদের কোনো মাদার অর্গানাইজেশন নেই, কিংবা আপনারা এনসিপির লেজুর ভিত্তিক কোনো ছাত্র সংগঠন না, যে কারণে কিন্তু দেখা গিয়েছে এনসিপি গঠিত হওয়ার 2 দিন আগে, অর্থাৎ 26 ফেব্রুয়ারি আপনারা আত্মপ্রকাশ করেছিলেন। আত্মপ্রকাশের মাধ্যমে এটা প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে আপনাদের সাথে এনসিপির কোনো সম্পর্ক নেই, বা আপনারা এনসিপির লেজুর ভিত্তিক কোনো দল না। এই যে লেজুর বৃত্তিহীনতা এবং স্বকীয়তা, এইটা বজায় না রেখে জাতীয় ছাত্র শক্তি হিসেবে এনসিপির লেজুর ভিত্তিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করার চিন্তা কেন এলো? না, আমরা এখনো এনসিপির লেজুর ভিত্তিক সংগঠন না। আমরা শুরুতেও যেটা বলছি যে এনসিপির সঙ্গে আমাদের একটা আদর্শিক সম্পর্ক আছে। আপনাদের কিন্তু এনসিপির যেই সমন্বয় সভা ছিল, ওখানে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে জাতীয় ছাত্র শক্তির আমাদের আদর্শিক সহযোগী সংগঠন হিসেবে, এনসিপির ছাত্র সংগঠন হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল আপনাদের। আমরা যেটা বলি শুরু থেকে, যেটা বলছি যে এনসিপির সঙ্গে আমাদের একটা ইডিওলজিক্যাল সম্পর্ক আছে, আদর্শিক সম্পর্ক আছে, এবং এই আদর্শিক সম্পর্কটা একটা ফেসিলিটেশনের সম্পর্ক, একটা সহযোগিতার সম্পর্ক। এনসিপি আমাদের দিক থেকে কখনো কখনো ফেসিলিটেট, আমরা তাদের জায়গা থেকে কখনো কখনো ফেসিলিটেট। এখন এর বাইরে গিয়ে আপনি যদি মাদার পার্টি আকারে চিন্তা করতে চান, ধরেন মাদার পার্টিগুলো কী করে? মাদার পার্টি মূলত ছাত্র সংগঠনের ফুল পলিসি তারা তৈরি করে, তাদের মতো করে সংগঠন চালায়, এখানে নেতৃত্ব তারা নির্ধারণ করে।
আপনাদের পলিসি কি আপনারাই বানান? আমাদের পলিসি আমরা তৈরি করি, আমাদের নেতৃত্ব কি হবে সেটা আমাদের দ্বারা তৈরি হয়। তার মানে আপনাদের এই যে নতুন একটা কমিটি এলো, এখানে আপনারা যেই তিনজন করে 6 জন নির্বাচিত হয়েছেন, সেটা আপনারা নিজেদের মধ্যে ভোটাভুটির মাধ্যমে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এই নেতৃত্ব তৈরি হয়। সুতরাং মাদার পার্টির মূল সংজ্ঞা ধরেন যে বিএনপি ছাত্রদলের যখন কমিটি হয় তখন এটা ওনারা নিজেরাই বলে থাকেন যে তাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান তিনি বা বিএনপির অন্য যে সকল সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা ঠিক করে দেন। যে আপনারাও কিন্তু নাহিদ ইসলামকে ইমাম হিসেবে আখ্যায়িত করেন। নাহিদ ইসলামকে ইমাম হিসেবে আখ্যায়িত অনেকেই করে বাংলাদেশে, এবং সেটা জুলাই গণঅভ্যুত্থানের তার যে অসীম সাহসী ভূমিকা তিনি রেখেছেন, এক দফার ঘোষণা দিয়েছেন, এই জন্য এটা তাকে বাংলাদেশের দলমত নির্বিশেষে অনেকেই করেন। এবং এই কথাটা প্রথমবারের মতো উচ্চারিত গণতান্ত্রিক ছাত্র সংসদ বা জাতীয় ছাত্র শক্তির এরকম কারো মুখ থেকে না, আর একজন মানুষের মুখ থেকে যিনি আমাদের এই ফুল পলিটিক্যাল স্ফিয়ারের অংশ না। সুতরাং এইটা মূলত জুলাই গণঅভ্যুত্থানের যে ভূমিকা, মানে আমি একদমই কোনো রকমের প্রশ্ন ছাড়া, কোনো রকমের দ্বিধা ছাড়া কাউকে ইমাম বলতে রাজি না। এটা আমার পার্সোনাল পজিশন যে আমি কাউকে, মানে ইমাম কি হয়, আমরা নামাজের সময় যাকে একদম পুরোপুরি অনুসরণ করি, তিনি রুকুতে গেলে আমি রুকুতে যাই, তিনি সেজায় সেজায় যাই, আমি এইরকম অনুসরণ করতে কাউকে রাজনীতিতে রাজি না। মানে এটার এই ইমাম শব্দ নিয়ে আমার একটা, মানে আপনি নাহিদ ইসলামকে ইমাম হিসেবে, নাহিদ ইসলামকে মানে আমি ইমাম ওই অর্থে বলছি যে ইমাম যে অর্থে বলা হয়, মানে বাংলাদেশে রাজনীতিতে ইমাম যে অর্থে ব্যবহৃত হয়েছে, যে ধরেন শেখ হাসিনা এতগুলো কিলিং করার পরেও এখনও তো আওয়ামী লীগের লোকজন তাকে ওই অর্থে ইমাম মানতেছে। মানে আমি এই অর্থে এই শব্দ নিয়ে আমার একটু ভিন্ন অবজারভেশন আছে। কিন্তু নাহিদ ইসলামকে যখন এটা বলা হয় তখন তাকে মূলত জাতীয় ছাত্র শক্তি কিংবা এনসিপির প্রধান নেতা হিসেবে বলা হয় না, তাকে মূলত বলা হয় জুলাই গণঅভ্যুত্থানে যে নেতৃত্ব দিচ্ছেন সেই জন্য। আচ্ছা, আপনাদের সংগঠনের অনেক নেতাদেরই সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে আমরা দেখতে পাই যে তারা অভিযোগ করছেন মন্ত্রীপাড়া থেকে আপনাদের যেই নীতি নির্ধারণী বা পলিসি মেকিং এই ডিসিশনগুলো নেওয়া হয়, এই অভিযোগটার সত্যতা কতটুকু? না, এখন এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ধরেন এখন মন্ত্রীপাড়ায় যারা থাকেন, মানে এরা তো মানে এদের সাথে গত অন্তত পক্ষে 5-6 বছর আমাদের পথ চলা, একসাথে থাকা, একসাথে ঘুরতে যাওয়া, একসাথে সব কিছু। সুতরাং ফলত ওই আগে যে আড্ডাটা হয়তো চানখাইপুরের মেসে দিতাম, সেই আড্ডা হয়তো এখন মন্ত্রীপাড়ায় দিতে হয় বা দেওয়া হয়, এটা খুবই স্বাভাবিক। ধরেন যে মন্ত্রীপাড়াকে কি তাহলে আমরা আপনাদের কেবলা বলতে পারি? না, কেবলা বলতে পারেন না। আমি একটু শেষ করি। আসিফ মাহমুদ, মাহফুজ আলম কিংবা আগে উপদেষ্টা ছিলেন নাহিদ ইসলাম, সুতরাং তার বাসায় তো আমি যাইতেই পারি। সে তো বাংলাদেশের একজন সিটিং মিনিস্টারের বাইরেও সে বিগত 5-6 বছরের জার্নিতে আমার কমরেড, আমাদের কারো কারো বন্ধু, আমাদের কারো কারো বড় ভাই, ছোট ভাই। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে আমি আমার সাংগঠনিক ডিসিশন ওইখানে নেই কিনা, আমার সাংগঠনিক ডিসিশনে তিনি অতিরিক্ত প্রভাব বিস্তার করেন কিনা, যেটা তার ইখতিয়ারের বাইরে কিংবা আমাদের সাংগঠনিক যে স্বাধীনতা সেটার বাইরে। আমি মানে গত গণতান্ত্রিক ছাত্র সংসদ, যেটা পরবর্তী জাতীয় ছাত্র শক্তি হলো, এর 8-9 মাস বয়স সব মিলায়, আমি এই 8-9 মাস এটা লক্ষ্য করিনি যে তারা এখানে অতিরিক্ত প্রভাব বিস্তারের চেষ্টা করেন, তারাও করেন না। কিছুটা হলেও কি প্রভাব বিস্তারের চেষ্টা তারা করেছে? পরামর্শের সম্পর্ক থাকতেই পারে। ধরেন ওনারা এইখানে অভ্যুত্থানের নেতা কিংবা আমাদের থেকে আমাদের রাজনৈতিক অভিজ্ঞতা বেশি, সেই অর্থে আমি আরও 10 জনের থেকে সেই পরামর্শ নিতে পারি। সংগঠন যখন একটা ক্রাইসিসে পড়ে বা আমি যখন কোনো একটা ভিন্ন পলিসি নিতে যাই, এই পরামর্শের সম্পর্ক আমি তার সঙ্গে করতেই পারি। এবং আমি মনে করি এই স্বাধীনতাটা সবারই আছে যে আপনি যে কারোর সঙ্গে পরামর্শ করে একটা গুড ডিসিশনে পৌঁছাতে পারেন। আচ্ছা, জাতীয় ছাত্র শক্তি তো গঠিত হলো, এখন পূর্ণাঙ্গ কমিটি তো এখনো প্রকাশিত হয়নি। না, তো এই পূর্ণাঙ্গ কমিটিতে কারা কারা থাকবে? বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সকল নেতাকর্মীরাই কি এখানে থাকবেন? আর নতুন যদি কাউকে নেওয়া হয় সেটা রিক্রুটমেন্ট প্রসেসটা কি হবে? দেখেন, আমরা শুরু থেকেই যেটা বলছি যে আমাদের এখানে জাতীয় ছাত্র শক্তিতে যারা কাজ করবেন এদের অধিকাংশের শুরু জুলাই গণঅভ্যুত্থান। মানে এখানে নিশ্চয়ই জুলাই গণঅভ্যুত্থানের আগেও ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করছেন এরকম নেতাকর্মীরাও আছেন, কিন্তু একটা বড় অংশ যারা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে আগ্রহী হয়ে উঠছেন। যেমন ধরেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় এই পরিমাণে গণঅভ্যুত্থানের আগে রাজনীতি করা কেউ কি তাহলে যুক্ত হতে পারবে না? নিশ্চয়ই। এটা তো তাহলে তো আমি প্রথমবার বাদ পড়ে যাবো, মানে ওই প্রথম ক্যারেক্টারে আমি তাহলে বাদ। আমি জাস্ট বলছি যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এইখানে একটা নতুন পলিটিক্যাল কমিউনিটি তৈরি হয়েছে, স্পিরিটটাকে ধারণ করে কমিউনিটি তৈরি হয়েছে। সুতরাং অভ্যুত্থানে অংশগ্রহণকারী যে কেউ আমাদের সঙ্গে কাজ করতে পারেন। এবং একই সঙ্গে আমি যখন একটা সংগঠন গড়ে তুলি, সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন করি, সেখানে কাজের অভিজ্ঞতার একটা ব্যাপার আছে। এই একটা সেন্ট্রাল বডি দিয়ে আমার সারা দেশের আমাদের কয়েক হাজার কর্মীদেরকে আমার মোবিলাইজ করতে হবে, এদের জন্য পলিসি ঠিক করতে হবে,
এদের দেখাশোনা করতে হবে, দেখভাল করতে হবে। আর সুতরাং একটু অভিজ্ঞতা, টেকনিক্যাল এক্সপার্টিজের ব্যাপারটাও এখানে নিশ্চয়ই প্রাধান্য পাবে। লিডারশিপের কে আগায় থাকবেন সেই ব্যাপারটা নিশ্চয়ই প্রাধান্য থাকবে। আবার একই সঙ্গে আমরা আমাদের যে ইডিওলজিক্যাল অবস্থান, সেই ইডিওলজিক্যাল অবস্থানের সঙ্গে কারা অ্যালাই করেন, কে করেন না, সেটা আমরা বিবেচনায় রাখবো। এই ফলত সকল এই যে ক্রাইটেরিয়াগুলো আমি বললাম, এই ক্রাইটেরিয়াগুলোর ভিত্তিতে আমরা কেন্দ্রীয় কমিটি গঠনের কাজ করছি। কেউ যদি অন্য কোনো ছাত্র সংগঠন থেকে পদত্যাগ করে আপনাদের এখানে আসতে চায়, সে কি আসতে পারবে? যেমন শিবির বা ছাত্রদল, এগুলো থেকে নেতাকর্মীরা কি আপনাদের সংগঠনে যোগ দিতে পারবে? না, এখন ব্যাপার হচ্ছে যে বাংলাদেশেও বা পৃথিবীর সব জায়গাতেই এই নজির আছে যে একজন ব্যক্তি একটা সংগঠন একসময় করেন, তিনি ওইটা ছেড়ে আসেন। এখন ব্যাপারটা হচ্ছে একজন শিবির কিংবা ছাত্রদল ছেড়ে আসবেন, আমি ধরে নিই তিনি ছেড়েই আসবেন, তিনি ওটাকে ওইখানে কিছুটা রেখে আসবেন না। কেন ছেড়ে আসছেন, মানে এটার কারণটা কি? কারণটা এইটা কিনা যে সে আসলে ওইখানে তার কাঙ্ক্ষিত পদ পান নাই, এটা প্রবলেমেটিক। এটা আমি মনে করি সংগঠনের প্রতি যে লয়্যালটি, যে ডেডিকেশন, কমিটমেন্ট থাকা দরকার, সেটার ঘাটতি। যদি এমন হয় যে শিবির কিংবা ছাত্রদলের যে রাজনৈতিক অবস্থান, যে পলিসি, তার সঙ্গে তিনি অ্যালাই করেন না, বরং এর বাইরে আমরা যে পলিসির কথা বলি, আমরা যে রাজনীতি উপস্থাপন করেছি, আমরা এবং আমাদের রাজনীতি স্পষ্ট, আমরা এটা আমাদের ঘোষণাপত্রের মাধ্যমে, পরবর্তীতে আমরা আমাদের নানা রকমের কথাবার্তায়, আমাদের নানা রকমের কর্মসূচিতে আমরা প্রতিফলন করার চেষ্টা করেছি, বা কেউ জানতে চাইলেও আমরা এ ব্যাপারে ওপেন। সে যদি মনে করেন যে শিবির কিংবা ছাত্রদলের এই ইডিওলজিক্যাল অবস্থান কিংবা ছাত্রদের সমস্যার সমাধানের যে পলিসি, এটার সঙ্গে তিনি অ্যালাই করেন না, বরং তিনি আমাদেরটাকেই উৎকৃষ্ট মনে করেন, তাহলে তার সঙ্গে পথ চলাটা হতে পারে। কিন্তু যদি ব্যাপারটা এরকম হয় যে তিনি ওখানে কাঙ্ক্ষিত পদ পাচ্ছেন না বলে এখানে আসছেন, এখন এটা তো আমার সংগঠনের 2 দিন পরে ঘটতে পারে, পরে সে আবার ছেড়ে যাবে, এটা মুশকিল। আবার একই সঙ্গে যদি কোনো ইনফিল্ট্রেশন ঘটে, কোনো অনুপ্রবেশ ঘটে, সেটাও নিয়ে আমরা সতর্ক। যে এই অনুপ্রবেশগুলো আপনারা কিভাবে ঠেকাবেন? এর আগেও দেখা গিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ক্ষেত্রে, সেখানে কিন্তু বেশ কিছু শিবির কর্মীর উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। তো ওগুলোর অনুপ্রবেশ তো আপনারা ঠেকাতে পারেননি, নতুন সংগঠনে অনুপ্রবেশ কিভাবে ঠেকাবেন? এটা আমাদের যে বন্ধু প্রতিম সংগঠনগুলো আছেন, অন্যান্য ছাত্র সংগঠন, এইটা মনে করি তাদের রেসপন্সিবিলিটি। তাদের রেসপন্সিবিলিটি এই জন্য যে আমি যখন একটা সোসাইটিতে বসবাস করি, তখন একটা সোশ্যাল হারমোনি রক্ষার জন্য সবাইকে কাজ করতে হয়। মানে আপনি যখন একটা গ্রামে বসবাস করেন, তখন এই গ্রামের সবাই যদি শান্তি এবং নিরাপত্তা বজায় রাখতে না চায়, আপনি একা পারবেন না। ফলত আমাদের বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আমাদের এই আর্জির সম্পর্ক আছে যে তারা এই ইনফিল্ট্রেশনের দিকে হাত দিবেন না, তারা তাদের রাজনীতি করবেন, আমরা আমাদের রাজনীতি করব। কিন্তু ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, এরপরে জুলাই গণঅভ্যুত্থান, মাঝখানে গণতান্ত্রিক আন্দোলন, তারও আগের যে সকল এই ভূমির বিজয়ের জন্য যে আন্দোলন আছে, এগুলোর প্রতি কমিটমেন্টের জায়গায় আমরা সবাই এক থাকবো। ফলত আমাদের যে সাংগঠনিক জায়গা, সেটাকে ব্যাঘাত ঘটানোর জন্য, বিশৃঙ্খলা ঘটানোর জন্য এই অনুপ্রবেশটা অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ঘটাবেন না, এটা 1 নম্বর ব্যাপার। এটা তাদের প্রতি আমাদের অনুরোধ। যদি তারা না ঘটান, তাহলে আপনারা ঠেকাবেন কেন? আমাদের ব্যাপারটা হচ্ছে যে সেই ব্যক্তিকে নিশ্চয়ই শিবির এবং ছাত্রদলের যে অবস্থান, আদর্শিক অবস্থান, তার সঙ্গে আমার আদর্শিক অবস্থান মিলবে না। সুতরাং ওই ব্যক্তি যদি আসলেই শিবির করে থাকেন, শিবিরের ইডিওলজির সঙ্গে অ্যালাই করে থাকেন, কিংবা ছাত্রদলের ইডিওলজির সাথে অ্যালাই করে থাকেন, তাহলে সে আবার আমারটার সঙ্গে অ্যালাই হতে পারবেন না। সুতরাং হয়তো তাকে মানুষ হইতে হবে অথবা তাকে মুনাফিক হতে হবে। এখন সে আসলে কী হবেন, এটা তার চয়েস। কিন্তু আমাদের ইডিওলজির সঙ্গে অ্যালাই না হয়ে সে ভিন্ন কোনো কিছু করতে পারবেন না, কিংবা স্যাবোটেজ করতে পারবেন না, আমরা এটা নিশ্চিত করব। আপনি একটু আগেই যে কথাটা বলছিলেন যে আপনাদের পুনর্গঠিত সংগঠনে জাতীয় ছাত্রশক্তির পদগুলো আসলে ইন্টারনাল নেগোসিয়েশনের মাধ্যমে, আপনাদের নেগোসিয়েশনের মাধ্যমে বা আলোচনার মাধ্যমে আর কি বণ্টিত হয়েছে। কিন্তু আপনাদেরই একজন সহযোদ্ধা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এবং তিনি বিগত দিনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক সহমুখপাত্র ছিলেন ফারদিন হাসান, তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন যে নতুন সংগঠনে নিয়োগ প্রক্রিয়া মোটেই স্বচ্ছ বলে তিনি মনে করছেন না। তিনি এটাকে কিন্তু একটা নিয়োগ প্রক্রিয়া হিসেবে বিবেচনা করেছেন। এটা নিয়ে আপনার মন্তব্য কী? এবং তিনি বলেছেন যে এই নিয়োগ প্রক্রিয়া ব্যক্তি বিশেষের ইমেজ উদ্ধারের চেষ্টার অংশ মাত্র। এটা নিয়ে আপনার মন্তব্য কী? না, এটাও ফারদিনের একটা অবজারভেশন থাকতে পারে, এরকম ভিন্ন ভিন্ন ব্যক্তির ভিন্ন ভিন্ন অবজারভেশন থাকতে পারে। কিন্তু শব্দ নিয়ে আমার যে আপত্তি, যে এটা একটা রাজনৈতিক ছাত্র সংগঠন, এটা চাকরির বাজার না, এখানে কাউকে নিয়োগ দেওয়া হয় না, বা আমি এখানে সভাপতি হিসেবে কোনো রকমের বেতন পাই না। আমি রাজনীতির প্রতি আমার ভালো লাগা, দেশের মানুষের প্রতি আমার কমিটমেন্ট, এই জায়গা থেকে আমার পরিশ্রম, তা দিয়ে আমি আজ অব্দি উঠে এসেছি। ফলত এখানে কোনো নিয়োগ হয়নি।
এখানে আমরা আলাপ আলোচনার মাধ্যমে এই কমিটিটি গঠন করেছি বা নেতৃত্ব গঠন করেছি। এখানে ইমেজ উদ্ধারের কোনো বিষয় আসলে নাই। মানে ইমেজ উদ্ধারের বিষয় যদি থাকতো তাহলে ধরেন যার ইমেজ খারাপ হইতো তার ইমেজ উদ্ধারের একটা বিষয় থাকতো। এইখানে যারা আছে, যারা নেতৃত্ব দিচ্ছে, এদের প্রায় সবাই জুলাই গণঅভ্যুত্থানে একদমই সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছেন। মানে তাদের তুলনায় আমি আসলে একজন কর্মী, অভ্যুত্থানের নেতা না, আমি অভ্যুত্থানের একদমই নগণ্য এক কর্মী। ফলত তাদের ওই ইমেজ বাংলাদেশের মানুষের মনে অনেক আগে থেকেই একটা কিন্তু এত শক্ত ইমেজ থাকার পরেও ডাকসু নির্বাচনে কিন্তু আমরা দেখেছি আপনাদের নেতাকর্মী যারা আছেন তাদের সাফল্যটা সেভাবে আসেনি, ইমেজ স্ট্রং ইমেজ থাকার পরেও, যেটা আপনি দাবি করছেন। ডাকসুর ক্ষেত্রে তো আমি যেটা বললাম যে এখানে ভোটের মাঠে অন্যান্য সংগঠনগুলোর যে ফেসিলিটেশনগুলো ছিল সেগুলো আমাদের ছিল না, ফলে সেইখানে আমরা পিছিয়ে গেছি এবং এরপরেও আমরা ওভারঅল দ্বিতীয় স্থান অর্জন করেছি। সেটা ছাত্রদলের থেকে ভালো। ছাত্রদল একটা প্রবীণ ছাত্র সংগঠন যার বয়স প্রায় 40 বছরের বেশি। অন্যান্য ছাত্র সংগঠনগুলো ছাত্র ইউনিয়ন স্বাধীনতার আগের ছাত্র সংগঠন, এরকম আরও বামপন্থী সংগঠনগুলো দীর্ঘদিনের। ফলত আমি মনে হয় যে এইখানে ইমেজের থেকে বড় ব্যাপার হয়ে উঠছে সংগঠন আকারে যে মুভমেন্ট, সেইখানে আমরা নতুন সংগঠন হওয়াতে আমাদের এখানের কিছু ব্যাপারে আমাদের সীমাবদ্ধতা থাকার জন্য, সুবিধাগুলোর সীমাবদ্ধতার জন্য অন্যান্য ছাত্র সংগঠনগুলো আমাদের থেকে একটু আগায় গেছে, এটা ব্যাপার। আর ফারদিনের যে ব্যাপারটা দেখেন, ফারদিন জাতীয় ছাত্র শক্তিতে যোগ দেন নাই, তিনি গণতান্ত্রিক ছাত্র সংসদে আমরা ছিলেন এবং ওই কমিটিটা গত 23 অক্টোবরের যে জাতীয় সমন্বয় সভা তার মাধ্যমে বিলুপ্ত হয়েছে। আমরা নতুন নেতৃত্ব বাছাই করেছি এবং এরপরে আমরা কেন্দ্রীয় কমিটি, আমাদের বিলুপ্ত হওয়া ঢাকা ইউনিভার্সিটি কমিটি, সেগুলো নিয়ে আমরা কাজ করছি এখন। এই বাছাই করেছে কারা, নতুন নেতৃত্ব বাছাই? এটা আমাদের সংগঠনে যারা ছিল, আমরা সংগঠনের একদমই জেনারেল মিটিং ডেকে নাম প্রস্তাব করার মাধ্যমে এদেরকে নেতৃত্বের দিকে নিয়ে এসেছি। আমাদের একাধিকবার আমরা কেন্দ্রীয় কমিটি, সকল কর্মীদের প্রস্তাবনার মাধ্যমে, কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় কমিটির সবাইকে নিয়ে আমরা সাধারণ সভা করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছেন তাদেরকে নিয়ে সাধারণ সভা হয়েছে, একাধিকবার হয়েছে এবং তাদের মধ্য থেকে তাদের থেকে মতামত নেওয়া হয়েছে কারা নেতৃত্বে আসতে পারে। তার মানে আপনারা যারা এখন কেন্দ্রীয় পর্যায়ে আছেন বা লিডিং পর্যায়ে আছেন তারা ছাত্রদের ভোটে নির্বাচিত, কর্মীদের ভোটে নির্বাচিত। এটা তাদের মতামতের ভিত্তিতে তারা আজকে এই নেতৃত্বে এসেছেন। সুতরাং এখানে এই অস্বচ্ছতা বা অন্য কোনোভাবে অন্য কোনো মানুষের প্রভাবের মাধ্যমে হয়েছে, ব্যাপারটা আসলে এরকম না। আচ্ছা, আমরা দেখতে পেয়েছি যে সংগঠনে আগে যেই পদগুলো ছিল লিডিং পর্যায়ে, সেই পদগুলোই ঘুরে ফিরে আবার এসেছে। এখানে কি পদ বা সংগঠনটা পুনর্গঠিত হচ্ছে নাকি পদগুলো জাস্ট পুনর্বন্টিত হচ্ছে? না, পুনর্বন্টনের কোনো বিষয় না। যেমন আমি আগে সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলাম, এখন আমি সভাপতি দায়িত্ব পালন করছি, সুতরাং আমার দায়িত্ব পরিবর্তন হয়েছে। এখানে প্রায় সবার দায়িত্ব পরিবর্তন হয়েছে, কেউ আগের দায়িত্বে নাই। কারণ আমাদের কেন্দ্রীয় কমিটির যিনি মুখ্য সংগঠক ছিলেন তিনি এবার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হয়েছেন। সংগঠনের স্বার্থে আমরা মনে করি ঘুরে ফিরে একই জায়গায় আছে, লিডিং পজিশনগুলোতেই আপনারা আছেন। আমাদের মনে হয়েছে যে মানুষগুলো যারা আছেন তাদের দায়িত্ব পরিবর্তন হলে, তাদের নিজেদের কমফোর্টনেসের জায়গায় গেলে বা আমাদের নেতাকর্মীরা কাকে কোথায় দেখতে চাচ্ছেন তাদের সেই মতামতকে প্রাধান্য দিয়ে আমরা এই সিদ্ধান্তগুলো নিয়েছি। আচ্ছা, ডাকসু নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে দেখা গিয়েছে আপনাদের সংগঠনের যে মেয়েরা ছিল ছেলেদের তুলনায় তারা কিন্তু বেশি সাফল্য অর্জন করেছে এবং আপনাদের মিছিলগুলোতে বা দলের যে কোনো প্রয়োজনে আমরা দেখেছি সামনের সারি থেকে মেয়েরা নেতৃত্ব দিত, যার ফলে তাদের উপর কিন্তু হামলা মামলা করার চান্সটাও বেশি ছিল, তাদের উপর আক্রমণের সম্ভাবনাটা বেশি ছিল। কিন্তু নবগঠিত এই সংগঠনে আমরা কেন্দ্রীয় পর্যায়ে বা লিডিং পর্যায়ে কোনো মেয়ের উপস্থিতি বা কোনো নারীর অংশগ্রহণ দেখতে পাচ্ছি না, এর কারণ কি? না, এটা তো আমাদের জন্য একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার এবং একই সঙ্গে সংগঠন হিসেবে আমাদের সফলতা যে ডাকসু ইলেকশনে আমাদের পুরুষদের থেকে নারীদের সাফল্য বেশি, মিছিলে তারা সামনের সারিতে থাকে এবং তাও তাদেরকে সংগঠনের কোথাও রাখা হয় জুলাই না, সেটা আমি বলছি, জুলাই গণ অভ্যুত্থানে এই নারীরা নেতৃত্ব দিয়েছেন, সুতরাং তারা এখন এই সংগঠনের উপর আস্থা রাখেন, এটা প্রমাণিত হয়। বিষয়টি হচ্ছে যে আমাদের নারীরা এখানে যারা আছেন, যারা নেতৃত্ব দিয়েছেন, আপনারা দেখেছেন যে আমরা এর আগের যে কমিটি সেখানেও নারীদের নেতৃত্ব অংশগ্রহণ ছিল এবং আমাদের একদমই সিলেক্টিভ 3টি পদ, একদমই যেটা সংগঠন চালানোর জন্য দরকার আমরা সেটা বাছাই করেছি। এরপরে নেতৃত্বের আরও অনেকগুলো পদ রয়েছে। আমরা মূলত সংগঠন হিসেবে কোনো এর আগে কিন্তু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে কিন্তু এই সিলেক্টিভ পদগুলোতে নারীদের অংশগ্রহণ ছিল। এই পদগুলো সিলেক্টিভ না, আমি যেটা বলতে চাইছি আমরা একটা ব্যক্তিকেন্দ্রিক কিংবা পদ কেন্দ্রিক সংগঠন করতে চাই না, যেখানে সভাপতি এবং সেক্রেটারি সর্বেসর্বা হয়ে ওঠেন, যেটা আমরা ছাত্রলীগে দেখতাম যে সভাপতি এবং সেক্রেটারি সর্বেসর্বা হয়ে ওঠেন। আমরা এটা করতে চাই না। ফলত এইখানে যারাই আসবেন তাদের মতামতের সমান গুরুত্ব কিংবা নেতৃত্বের সমান গুরুত্ব থাকে। ফলত এই
যেই পদগুলো ইতিমধ্যে ঘোষিত হয়েছে সেখানে নাই বলে নারীদের মতামত থাকবে না কিংবা নারীরা সমান গুরুত্ব পাবেন না, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আমরা এই একটি নির্দিষ্ট পদ কেন্দ্রিক বা ব্যক্তিকেন্দ্রিক সংগঠন করতে চাই না, ফলত নারীদের জন্য সেই জায়গাটা এখনও উন্মুক্ত। এবং আপনিও যেটা বললেন, আমরা যেটা মনে করি যে জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য জায়গাতে যে নারীরা নেতৃত্ব দিয়েছেন তারা এখনও ছাত্র সংগঠন হিসেবে জাতীয় ছাত্র শক্তিকে প্রাধান্য দেন, যেটা আমরা সকল রকমের কার্যক্রমে দেখি। আশা করি এটা অব্যাহত থাকবে। তার মানে কি আপনাদের সংগঠনের পুরুষ কর্মীদেরকে বা পুরুষ নেতা কর্মীদেরকে আপনারা নারীদের চেয়ে বেশি যোগ্য বলে মনে করেছেন কেন ওই পদের জন্য? না, নারীরা তো মানে যোগ্যতা তো কখনো আপনি পুরুষ নারী এগুলো দিয়ে নির্ধারণ করতে পারবেন না। যোগ্যতা হয় ইন্ডিভিজুয়ালের জন্য। একজন পুরুষ বলে তার যোগ্যতা বেশি, নারী বলে যোগ্যতা কম, আবার নারী বলেই যোগ্যতা বেশি, পুরুষ বলে যোগ্যতা কম। আমাদের কাছে ব্যাপারটা হচ্ছে যে আমরা সংগঠনটাকে পদ কেন্দ্রীয় করতে চাই না, এবং নারীকে কেবলমাত্র সে নারী বলেই তাকে নেতৃত্ব দিতে হবে এটাও চাই না। আমরা চাই নারী উঠে আসবে তার নিজের যোগ্যতায়। যখন তার মানে কি সে এই পদগুলোতে নারীরা নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারেনি, এজন্য উঠে আসতে পারেনি। এই পদগুলোই সংগঠনের একমাত্র পদ না, যেই পদের মাধ্যমে এই সংগঠন চলবে। সুতরাং বাকি যে পদগুলো আছে সেই পদগুলো সংগঠনের সমান গুরুত্ব রাখে, ফলত এই পদগুলোতে নাই মানে কি এখানে সভাপতির যে গুরুত্ব থাকবে, ডিসিশন মেকিং এর যে পাওয়ারটা থাকবে, একজন সদস্যের কি সেম পাওয়ারটা থাকবে ডিসিশন মেকিং এ? সমান মতামত দেওয়ার গুরুত্ব থাকবে। সভাপতি যেমন করে একটা ডিসিশন নেওয়ার আগে তিনি একটা মতামত দিবেন যে আমি মনে করি বিষয়টা এরকম হতে পারে, একজন সদস্য তিনিও কোনো না কোনো উপায় কোনো না কোনোভাবে তার এই মতামত দিতে পারবেন, কিন্তু মতামতের গুরুত্বটা কার দিকে বেশি? এখন আপনি যাকে দায়িত্বশীল হিসেবে নেবেন তার সর্বশেষ ডিসিশন মেকিংয়ের জায়গাটা তো নিশ্চয়ই থাকবে, সেটা তো আছেই। আমরা যেটা বলেছি নারীদের ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট যে শুধুমাত্র সে নারী বলেই তাকে ট্রিট করতে হবে, তাকে আমরা যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলব না। নারীরা কিন্তু শুধুমাত্র নারী হিসেবে না, আপনাদের সংগঠনের নারীরা কিন্তু প্রমাণ দিয়েছেন অলরেডি যে তারা যোগ্য। আমাদের সংগঠনের না, নারীরা অভ্যুত্থানের মধ্যে দিয়ে প্রমাণ দিয়েছেন যে 14 জুলাই রাতে যেভাবে নারীরা কোনো রকমের কোনো নির্দেশনা ছাড়া থালাবাটি বাজায় বের হয়ে গেছেন হলের গেট ভেঙে, এটা শুধু এইবারে আন্দোলনে না, মানে এটা আমার একটা ভিন্ন আক্ষেপ আছে। এটা আমি সংগঠনের বাইরে গিয়ে বলি, সংগঠনের আলোচনার বাইরে গিয়ে, যে 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয় তখন আমরা একই চিত্র দেখছি যে 7 এপ্রিল রাতে একদমই রোকেয়া হলের ছাত্রীরা গেট ভেঙে বের হয়ে গেল। সুফিয়া কামাল হলে ছাত্রলীগ নেতাদেরকে তারা মানে হল থেকে বের করে দিল। এবং এরপরে আমরা আসলে ভাবছিলাম যে এইবার বোধ হয় ক্যাম্পাসে নারী নেতৃত্বটা উঠে আসবে, তারা আমাদের রাজনীতি লিড করবে। এটা হয় নাই। সে না হওয়ার কারণটা আমি পরে বলতেছি। এরপরে 6 বছর গেল, জুলাই গণঅভ্যুত্থান হলো গত বছরে, এবং তখন তো আমরা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস না, সব জায়গাতে নারীদের অসীম নেতৃত্ব দেখেছি। ঠাকুরগাঁওয়ে একটা মিছিলের ভিডিও সবাই দেখছে যে একটা মেয়ে বলছিল যে কে এসেছে, পুলিশ এসেছে, কী করছে, স্বৈরাচারের পা চাটছে, এইরকম সব জায়গাতে। এবং এই মেয়েদের অনেকেই এখন আর এই আমরা যে নতুন বাংলাদেশ বলি, নতুন বন্দোবস্ত ইত্যাদি অনেক কিছু বলি, এইখানে আর পার্টিসিপেট করতেছে না। এটা আমাদের একটা বড় ব্যর্থতা। এটা শুধু আমি একটা পার্টিসিপেট না করার ক্ষেত্রে কি অনেক বড় একটা কারণ বলে আপনি মনে করেন না যে তাদেরকে পার্টিসিপেট করার সুযোগটা দেয়? হ্যাঁ, আমি ওইখানেই আসতেছি যে এটা শুধুমাত্র জাতীয় ছাত্র শক্তি হিসেবে বা এটা সভাপতি হিসেবে আমার ব্যর্থতা, ব্যাপারটা এরকম না। এখানে টোটাল গণ অভ্যুত্থানের যে কমিউনিটি তাদের ব্যর্থতা, যে নারীদেরকে আমরা ধরে রাখতে পারিনি। এটার প্রধান কারণ হচ্ছে নারীদের জন্য যে কমফোর্টেবল একটা স্ফিয়ার লাগে, একটা এনভায়রনমেন্ট লাগে, সেটা আমরা তৈরি করতে পারিনি। এটা প্রথম ব্যাপার। নারীদেরকে এখানে খুবই অতিরিক্ত মাত্রা সাইবার বুলিং করা হয়। এই সাইবার স্পেসে আমরা কোনো নিরাপত্তা দিতে পারিনি, ফলত তার যে মেন্টাল ট্রমা এই সাইবার স্পেসে হ্যারেজ হয়ে সেটা থেকে আমরা রক্ষা করতে পারছি না। এবং আমাদের প্রশাসন, আমাদের পুলিশ বা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন আমাদের নারীদেরকে রক্ষা করতে পারছে না এই সাইবার বুলিং থেকে। আওয়ামী লীগ তাদেরকে খুব বাজেভাবে অ্যাটাক করে, সেখান থেকে রক্ষা করতে পারছে না। এবং আওয়ামী লীগের বাইরেও আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধারাও কেউ এটা করেন, কোনো সংগঠন থেকে আমরা এটা মাঝে মধ্যে নারীদের থেকে অভিযোগটা পাই। সুতরাং এই নানাবিধ কারণে একই সঙ্গে নারীদেরকে শুধুমাত্র তাকে নারী বলে কোটায় ট্রিট করার যে একটা প্রবণতা এখনও আমাদের মরণে মগজে, মানে বোর্ডার অ্যাঙ্গেলে আমরা বললাম আর কি, মরণে মগজে মস্তিষ্কে আছেন। এইটা আমি মনে করি এখানে গণঅভ্যুত্থানে যে সকল নারীরা লিড করছেন নানা জায়গাতে, দেশের বিভিন্ন প্রান্তে, শিক্ষা প্রতিষ্ঠানে, তাদেরকে হতাশ করছে বলে আমি মনে করি। সুতরাং এই দোষটা আসলে পলিটিক্যাল কমিউনিটি হিসেবে আমাদের সবার, এবং এটা আসলে আমাদেরকে ভোগাবে। কিন্তু আপনারা চাইলে তো এই দোষটা নিজেদের কাঁধে নাও নিতে পারতেন, নারী নেতৃত্বকে এখানে ইনক্লুড করতে পারতেন। এটা অভ্যুত্থানের পরে আমাদের অনেকগুলো ব্যর্থতা আছে। অভ্যুত্থানের আমাদের প্রথম ব্যর্থতা, আমরা শেখ হাসিনার কর্মী শাহাবুদ্দিন চুপ্পুর বাসভবনে গিয়ে সরকার গঠন করা হয়েছে। আমরা চুপ্পুর হাতে আমাদের উপদেষ্টারা সব গিয়ে শপথ নিয়েছেন, শহীদ মিনারের শপথটা নিতে পারেন নাই। এরকম অনেকগুলো ব্যর্থতা আমাদের আছে। আমরা সেই পুরনো সংবিধানের উপর হাত রেখে শপথ নিচ্ছি আমাদের উপদেষ্টারা।
এরকম অনেকগুলো আছে। ইভেন আওয়ামী লীগের কোনো রকমের কোনো স্ট্রাকচার ভেঙে দিতে পারেন নাই। অনেকগুলো ব্যর্থতা আছে, অনেকগুলো ব্যর্থতার মধ্যে একটা অন্যতম ব্যর্থতা এখানকার নারীদেরকে আমরা হারাই ফেলছি। আচ্ছা, যেহেতু জাতীয় ছাত্র শক্তির ডিসিশন মেকিং বা পলিসি মেকিংয়ের জায়গাগুলোতে নারী নেতৃত্বকে রাখা হয়নি, আমরা কি জাতীয় ছাত্র শক্তিকে জাতীয় পুরুষ শক্তি বলতে পারি কিনা? না, জাতীয় পুরুষ শক্তির এটা জাতীয় ছাত্র শক্তি, এবং নারীরা আমাদের এখানে সমান গুরুত্ব পাবেন, এবং ওইটা পাইছেন বলেই আমি মনে করি যে ডাকসুতে কিংবা অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনগুলোতে আমাদের এখানকার যারা ছাত্ররা ছিলেন তার থেকে ছাত্রীদের সাফল্য বেশি। এটা আমি মনে করি একই সঙ্গে তাদের একটা সফলতা, একই সঙ্গে সংগঠনের একটা সফলতা যে সংগঠন নারীদেরকে গুরুত্বটা দিচ্ছেন। আচ্ছা, আপনার সংগঠনে বা জাতীয় ছাত্র শক্তিতে অন্য কোনো ছাত্র সংগঠনে অংশগ্রহণ না করে শিক্ষার্থীরা কেন আপনার সংগঠনের দিকেই ঝুঁকবে, বা বিশেষ করে নারী শিক্ষার্থীরা কেন আপনার সংগঠনের প্রতি আকৃষ্ট হবে? আপনারা তাদেরকে কি এরকম এক্সক্লুসিভ কোনো কিছু অফার করতে পারেন? তাদেরকে কি কমিটমেন্ট দিতে পারেন? অফারটা তো কোনো ব্যক্তির প্রতি না, অফারটা বা আমাদের রাজনৈতিক অবস্থানটা আমরা ছাত্র সংগঠন হিসেবে প্রথমত ছাত্রদের জন্য, এবং এর পরে বাংলাদেশের নাগরিকদের জন্য। মূল কথাটা তাদেরকে নিয়ে। যেমন দেখেন, আপনি যদি একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কল্পনা করেন এবং একটা সংগঠন হিসেবে আমাকে যদি একটা চিত্র আঁকতে বলেন যে একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চিত্র কেমন হবে, তখন সেইখানে আমার কিছু ভিন্ন প্রস্তাবনা আছে। আমি এখানে একটা গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় চাই, এবং এই গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় চাওয়ার জন্য আমার অনেকগুলো ভিন্ন প্রস্তাবনা আছে। যেমন এখানে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার বাজেট কম। ধরেন বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বছর ইনফ্রাস্ট্রাকচারের জন্য যে বাজেট, তার 10 ভাগের 1 ভাগ বাজেটও গবেষণার জন্য নাই। মানে আমার একটা অন্যতম আন্দোলন, মানে আমার একটা অন্যতম কর্মসূচি এই গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় তৈরির জন্য লড়াই করা। এই গবেষণার বাজেট বাড়ানো, সুযোগ বাড়ানো। যেমন দেখেন, বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইন্টারন্যাশনাল অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো এক্সচেঞ্জ প্রোগ্রাম নাই, খুবই কম। এগুলো বাড়ানো, এইরকম নানাভাবে একটা গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের দিকে আগায় যাও, এটা আমার একটা অন্যতম কর্মসূচি। এরপরে আপনি যদি বলেন যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, মানে যে বললাম যে একটা চিত্র আঁকা, এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যেটা আমরা দেখি যে এখানকার ছাত্রদের জীবন মান খুবই নিম্ন, কিংবা জীবনের বোধও খুব নিম্ন। ধরেন একজন ছাত্র যখন প্রথম বিশ্ববিদ্যালয়ে আসেন, তখন আমাদের বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় এরকম কোনো সিস্টেম ডেভেলপ করে নাই যে সে নিজেকে ইন্টারন্যাশনালি কম্পিটিটর হিসেবে তৈরি করবে। তার সর্বোচ্চ, মানে তাকে ওই রকম একটা এনভায়রনমেন্ট দেওয়া হয় যে তার সর্বোচ্চ যাওয়ার জায়গাটা হচ্ছে একটা বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। কিন্তু একটা বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কিংবা বাংলাদেশের সিভিল সার্ভিসে চাকরি করার বাইরেও তার যে এই জাতির জন্য কিংবা পৃথিবীর জন্য সার্ভ করার বহু কিছু আছে, এরকম একটা এনভায়রনমেন্ট দেওয়া হয় না। আমরা এরকম একটা একাডেমিক এনভায়রনমেন্ট তৈরি করতে চাই। আমরা বিশ্ববিদ্যালয়ে এক্সিস্টিং যে সমস্যাগুলো আছে, এখানে আবাসন সমস্যা আছে, এখানে খাদ্য সমস্যা আছে, এই সমস্যাগুলো নিয়ে কাজ করতে চাই। এটা যদি আপনি এইটা হলো আমার ছাত্র সংশ্লিষ্ট ব্যাপার। একই সঙ্গে আমরা মনে করি এইখানে ছাত্রদের, নাগরিকদের প্রতিও একটা দায়বদ্ধতা আছে, নাগরিক রাজনীতির প্রতি একটা দায়বদ্ধতা আছে। ধরেন আমি একজন ছাত্র নেতা হিসেবে আমি মনে করি যখন বাংলাদেশে সারের দাম বাড়ে এবং কৃষক সার দিতে পারে না সব ফসলে, বাংলাদেশে যখন একজন কৃষকের যেই ধান ধরেন একটা প্রত্যন্ত অঞ্চলে 600 টাকা মনে কি ক্রয় করা হয়, সেই চাল ঢাকায় এসে আপনি 3000 টাকা দিয়ে ক্রয় করেন, এটাও কৃষকের প্রতি ইনজাস্টিস। যেই সবজি আপনি ঠাকুরগাঁতে 5 টাকায় কিনবেন, ওইটা কারণ বাজারে 60 টাকা হয়ে যায়। এই যে কৃষকদের প্রতি ইনজাস্টিস করা হয়, এইটা নিয়ে আমার কথা বলা উচিত। আমি এই দায়বদ্ধতা অনুভব করি। যখনই রাষ্ট্র তার পিস্তল দিয়ে গুলি করে শ্রমিক মারে, ওই শ্রমিকের পক্ষে কথা বলা কিংবা শ্রমিকের ন্যায্য মূল্যের পক্ষে কথা বলা, এটা আমি মনে করি ছাত্র সংগঠন হিসেবে আমাদের কর্তব্য। সুতরাং এই নাগরিকদের সঙ্গে আমাদের একটা সংহতির ব্যাপার আছে। একই সঙ্গে আমরা এখানে আমাদের ইডিওলজিক্যাল পজিশন হিসেবে বাংলাদেশ পন্থার কথা বলি। আমরা মনে করি যে এই যে বঙ্গীয় অঞ্চল ছিল, এই বঙ্গীয় অঞ্চলের মধ্যে যে সাংস্কৃতিক এবং রাজনৈতিক একটা যোগসূত্রতা আছে, সেটা বজায় রাখতে হবে। আমরা মনে করি যে এইখানে একটা বহুভাষিক চর্চা চলতে পারে, একটা বহুমুখী সংস্কৃতির চর্চা হতে পারে। ধরেন আপনি কখনোই দেখবেন না যে চাকমাদের যে গান, ওদের যে নিজস্ব ভাষার গান, এই গান কখনো মেইন স্ট্রিম হয়ে উঠছে। কিন্তু ওরা এই যে একটা উগ্র বাঙালি জাতীয়তাবাদ দিয়ে অন্যান্য জাতিগোষ্ঠীগুলোকে একদমই তাদের সংস্কৃতিকে, তাদের ভাষাকে নির্মূল করে একটা চেষ্টা আওয়ামী লীগ গত 50-55 বছর ধরে চালাইছে। শেখ মুজিব এসে বলছে সবাই তোমরা বাঙালি হয়ে যাও। আমরা এটার বিরুদ্ধে। আমরা এখানে একটা বহুভাষিক চর্চা চাই, একটা বহুমুখী সংস্কৃতির চর্চা চাই। একই সঙ্গে আমরা মনে করি আমাদের আদর্শিক জায়গা থেকে যে এখানে 71-এর পরে বাংলাদেশের বা এই
ভূখণ্ডের এর আগের যত লড়াই এবং লড়াইয়ের যত নেতৃত্ব, সকল নেতৃত্বের নাম মুছে ফেলে দিয়ে শেখ মুজিবুর রহমানকে একমাত্র নেতা হিসেবে পূজা করা হয়েছে। আওয়ামী লীগ এটা করছে। আমরা এইখানকার গণতান্ত্রিক লড়াইয়ে, এখানকার আজাদির লড়াইয়ে যারাই যুগে যুগে ভিন্ন ভিন্নভাবে কন্ট্রিবিউট করছেন, যে সকল নেতারা, তাদের সবাইকে আমরা ধারণ করি। আমরা আমাদের যে রাজনৈতিক পাঠ্যসূচি আছে, আমরা যে সকল বইপত্র পড়ি, সেখানে এরকম একটা বিচিত্র পাঠ্যসূচি বা পাঠ্যক্রম আপনি দেখবেন, যেখানে আমরা ভাসানীকে পড়ি, আমরা এখানে যোগেন মণ্ডলকে পড়ি। আমরা মনে করি এখানকার হিন্দুদের মধ্যে যারা একটু নিম্ন বর্ণের, তাদের উপরে একদমই মাত্রাতিরিক্ত অপারেশন চালানো হয়েছে, তাদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে। আমরা এখানে সোহরাওয়ার্দীকে পড়ি, আমরা শেরে বাংলাকে ফজলুল হককে পড়ি, তাদের জীবনী পড়ি, তাদের রাজনীতি পড়ি। আমরা এরকম একটা বৈচিত্র্যময় একটা রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাই। আচ্ছা, এই বৈচিত্র্যময়তার জন্যই ছাত্ররা আসলে আপনাদের দিকে আকৃষ্ট হবে আমি মনে করি। আচ্ছা, মানে ডাকসু নির্বাচন তো হয়ে গেল, এখন ডাকসু নির্বাচনে আপনার সংগঠন থেকে অনেকেই অংশগ্রহণ করেছেন, আপনিও ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার মতো যোগ্য একজনই ছিলেন, কিন্তু তাও ডাকসু নির্বাচনে অংশ নিলেন না কেন? মানে ডাকসু নির্বাচনে তো পদ সীমিত। আমি তো ধরেন কেন্দ্রীয় যে সংসদ, সেখানে 28টা পদে 56 জন প্রার্থী দিতে পারবো না। আবার ভিপিজিএস এজিএসের 3টা পদে আমি 6 জন প্রার্থী দিতে পারবো না সংগঠন আকারে। সুতরাং আমার যেটা মনে হয়েছে যে এখানে 3 জনই ইলেকশন করবেন। প্যানেলের বৈচিত্র্যতা, সংগঠনের অখণ্ডতা, সংগঠনের স্বার্থ ইত্যাদি বিভিন্ন বিষয় মিলে মনে হয়েছে যে আমি আমার নিজের মনের আগ্রহ ডাকসু ইলেকশন করার প্রতি থাকলেও সংগঠনের স্বার্থে আমার একটু পিছনে আসা উচিত। সংগঠনের স্বার্থে নিজেকে জলাঞ্জলি দিয়েছেন। নিজেকে জলাঞ্জলি দেওয়া না, এটা সংগঠনকে একটু উঁচু জায়গায় রাখে। আপনার কি মনে হয় যে ডাকসু নির্বাচনে অংশ নিলে আপনি সেখান থেকে জিতে আসতে পারতেন, কিংবা আপনার সংগঠন আরেকটু ভালো করতো? এটার রায়টা দিত ছাত্ররা। এটা আমি খুব ওভার কনফিডেন্ট হয়ে বলবো না যে আমি জিততাম। আবার আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রতি আমার যে কমিটমেন্ট, সেই জায়গা থেকে আমি হেরেও যাইতাম। সুতরাং রায়টা শেষমেশ ছাত্ররা দিত। যেহেতু ইলেকশন করি নাই, সুতরাং ইলেকশনের রেজাল্ট কী হবে ওইটা নিয়ে চিন্তা করা আসলে লাভ নেই। আচ্ছা, এবারে আমরা চলে যাচ্ছি র্যাপিড ফায়ার রাউন্ডে। আমি আপনাকে 6 জন ব্যক্তির নাম বলবো, আপনার হবে এই ব্যক্তিগুলোর মধ্যে প্রত্যেকের কোন কোন গুণাবলী আপনি নিতে চান এবং আপনার মধ্য থেকে কোন গুণাবলী আপনি তাদেরকে দিতে চান। শুরু করব? নিশ্চয়ই। নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের থেকে নিতে চাই মানুষের একদম ধৈর্য ধরে মানুষের কথা শোনা। এই গুণটা নাহিদ ভাইয়ের আছে, এটা আমি তার থেকে নিতে চাই। নাহিদ ভাই অনেক বড় নেতা, তাকে দেওয়ার মতো কিছু নেই, দিলে দিতাম একটু ঘুমানো বেশি, উনি খুব কম ঘুমান। আসিফ মাহমুদ। আসিফ মাহমুদের থেকে সবচেয়ে বেশি যে নির্বাচনের সাহসিকতা, আসিফ ভাই সাংঘাতিক সাহসী মানুষ, তার থেকে নিতে চাইলে এটা নিতাম। আর আসিফ ভাইকে দিলে কি দিতাম একটু মোবাইল কম টেপা। নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসির ভাই থেকে নিশ্চয়ই বাকপটুতা নিতাম, সে খুবই চমৎকার বক্তৃতা করেন এবং এই বক্তৃতা করার গুণটা নিশ্চয়ই নাসির ভাই থেকে নিতাম। আর নাসির ভাইকে দেওয়ার মতো কি আছে, নাসির ভাইকে যদি কিছু দেওয়ার মতো থাকতো, দেওয়া সম্ভব হতো, তাহলে নিশ্চয়ই তাকে দিতাম একটু বেশি অ্যাক্টিভ থাকা। আচ্ছা, আপনার মতে তিনি কম অ্যাক্টিভ থাকছেন? একটু কম। আচ্ছা, পরবর্তীতে যার নাম বলবো তিনি হচ্ছেন আখতার হোসেন। আখতার ভাই থেকে বাংলাদেশের যে কোনো মানুষ সততা নিতে পারে, অনেস্টি নিতে পারে। আর আখতার ভাইকে দেওয়ার মতো, আখতার ভাইকে দিতাম যে আখতার ভাই আসলে আর একটু বেশি অলস, আখতার ভাইকে একটু অলসতা কমাইতে বলতাম। আখতার ভাই কি নাসিরউদ্দিন পাটোয়ারির চেয়েও বেশি অলস? আখতার ভাই একটু বেশি অলস আর কি, একটু বেশি ঘুমায়। আব্দুল কাদের। কাদেরের থেকে, কাদের আমার বন্ধু মানুষ, কাদের থেকে যদি নেওয়ার মতো কিছু থাকতো, কাদেরের যে প্রবল ইচ্ছা শক্তি, সে যেটা চায় ওটা করে ফেলে। আমি এখানে মনে করি আমি এখানে দুর্বল, কাদের থেকে নিতে চাইলাম এটা নিতাম। আর কাদের থেকে যদি কাদেরকে যদি কিছু দিতে চাইতাম তাহলে বলতাম ফেসবুকে কম লেখা। রিফাত রশিদ। রিফাত মানুষকে খুব ভালো কনভিন্স করতে পারে, ওকে একটা বিষয় যদি নিজে বুঝে ফেলে ওটা যে কাউকে খুব দ্রুত বুঝাইতে পারে। রিফাতের এই গুণটা মনে করি আমি নিতে পারি। আর রিফাতের থেকে যদি রিফাতের কিছু দিতে হয় তাহলে যেটা দিতে বলতাম সেটা হচ্ছে রাত, যাতে রাত জেগে থাকে। নতুন বাংলাদেশ বিনির্মাণে 3 জন নেতাকে যদি পছন্দ করতে বলা হয় তাহলে আপনি কাকে কাকে পছন্দ করবেন? যে কোনো রাজনৈতিক দলের হতে পারে। আমি প্রথমত নিশ্চয়ই পছন্দ করব যে বিএনপি চেয়ারপারসন এখানকার আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে। দ্বিতীয়ত চয়েস করব জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে। আখতার হোসেনের দীর্ঘ লড়াই, দীর্ঘ আপসীনতা, এখানে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একদম একাত্ম কণ্ঠস্বর হয়ে ওঠা, আখতার হোসেন নিশ্চয়ই থাকতো।
এবং সর্বশেষ এখানে দুজন মানুষের কথা বলতে হবে, কারণ এই দুজন মিলে একটা কম্বিনেশন আমি মনে করি, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ। দুইজনকে আলাদা, দুইজন তো আলাদা ব্যক্তি, দুজন আলাদা ব্যক্তি, কিন্তু আমি মনে করি দুজনই সমানভাবে গুরুত্বপূর্ণ এখানকার বাংলাদেশ নির্মাণে। আগামী জাতীয় নির্বাচন নিয়ে আপনার প্রেডিকশন জানতে চাই। আপনার মতে আগামী জাতীয় নির্বাচনে কোন দল কতটি আসন পেতে পারে? জামায়াত 50 থেকে 60, এনসিপি 30 থেকে 40, বিএনপি 150 থেকে 170। আচ্ছা, এবার চলে যাচ্ছি কিছু বাক্যতে। বাক্যগুলো আমি আপনাকে বলবো, আপনার সত্য বা মিথ্যা নির্ধারণ করতে হবে। বাক্যটি সত্য নাকি মিথ্যা সেটি বলবেন আপনি। জাহিদ আহসানের কাছে ব্যক্তির চেয়ে দল বড়। সত্য। এনসিপির অভ্যন্তরীণ কোনো বিভাজন নেই। মিথ্যা। এনসিপি বিএনপির কাছে 20টি আসন চেয়েছে। এটা মিথ্যা। একদম ডাহা মিথ্যা। হ্যাঁ, এটা মিথ্যা। কনফিডেন্স? হ্যাঁ। আচ্ছা, এনসিপি জামায়াতের সাথে জোট করবে। জোটের ব্যাপারটা এখনো বাংলাদেশে, মানে ইলেকশন এখন 3 মাস বাকি, তো জোটের ব্যাপারে এই মুহূর্তে কোনো প্রেডিকশন করা যায় না। আচ্ছা, আসিফ মাহমুদ এনসিপিতে না এসে স্বতন্ত্র নির্বাচন করবে অথবা বিএনপি থেকে নির্বাচন করবে? স্বতন্ত্র করতে পারে, বিএনপি করবে না। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব হয়েও আপনি পরবর্তীতে যেই সংগঠনটা গঠিত হলো জাতীয় ছাত্র শক্তি, এটার টপ লিডারশিপে চলে এসেছেন। কোন গুণাবলীর কারণে আপনাকে জাতীয় ছাত্র শক্তির সভাপতি করা হয়েছে বলে আপনি মনে করেন? এটা খুব কঠিন কোশ্চেন, যে নিজের গুণাবলী নিজের বলা। আমি মনে করি যে মানে এটা শুধুমাত্র জাতীয় ছাত্র শক্তির সভাপতি হওয়া না। আমি একদম আমার লাইফে আল্লাহ আমাকে যতগুলো সফলতা দিয়েছেন, এর পিছনে আমি সবচেয়ে বেশি যেটা মানে আমি মনে করি যে আল্লাহ আমাকে যে গুণটা দিয়েছেন সেটা হচ্ছে, এক নম্বর তো পরিশ্রম, আর দ্বিতীয়ত হচ্ছে একটু মানে রাগ কম হওয়া, আর সর্বোপরি আল্লাহর রহমত আর আমার মায়ের দোয়া। আচ্ছা, আবু বাকের মজুমদারকে কেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক হওয়ার পরেও কেন তাকে জাতীয় ছাত্র শক্তির সভাপতি করা হয়নি? এটা আমি মনে করি বাকেরের উদারতা। বাকের ভাই আপনার জন্য এখানে ছাড় দিয়েছেন, বাকের একটা উদারতা দেখাইছে, এবং এটা নিশ্চয়ই বাকেরের ভালো গুণ। তার মানে আপনি রিজিড ছিলেন এই পদটার জন্য? রিজিড তো এখানে কেউই না। এখানে আমি আগেও যেটা বলছি যে এটা আমাদের সবার মতামতের ভিত্তিতে গঠিত হয়েছে, এবং বাকের এখানে নিশ্চয়টা ভালো উদারতা দেখাইছে, এটা ওর ভালো গুণ। আপনি যদি এই জায়গার মধ্যে নেগোসিয়েশনে যেতেন তাহলে কি আবু বকর মজুমদার সামনে আসতে পারতেন না? এখানে বাকের আর আমার নেগোসিয়েশনের কোনো ব্যাপার নেই। এই ব্যাপারটা এরকম না যে বাকের আর আমি মিলে সংগঠনের সকল পদ নির্ধারণ করছি। এখানে ব্যাপারটা হচ্ছে আমাদের যারা আছেন নেতাকর্মীরা, তাদের মতামতের ভিত্তিতে হয়েছে। কারণ এখানে বাকের আর আমি মিলেই সব ডিসিশন নিব, সুতরাং কে প্রেসিডেন্ট কে সেক্রেটারি এটা বাকের আর আমার উপর নির্ভর করে না। আমি আগেও যেটা বলছি যে আমরা এরকম ব্যক্তিকেন্দ্রিক বা পদ কেন্দ্রিক সংগঠন তৈরি করতে চাই না। আচ্ছা, ডাকসু নির্বাচনে আমরা দেখেছি যে আপনারা সেন্ট্রালে ভালো করতে না পারলেও হলগুলোতে কিন্তু ভালো ফলাফল পেয়েছেন। আপনাদের সর্বমোট 19 জন প্রার্থী সেখান থেকে উঠে এসেছে। এই ক্ষেত্রে আপনি যেটা বললেন যে কিছুক্ষণ আগেই শিবিরের পরে আপনারা ক্যাম্পাসে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে আছেন। দেখা গিয়েছে ছাত্রদল নির্বাচনে অংশগ্রহণ করেছে, তারা আপনাদের মতো তেমনভাবে সফলতা পায়নি, আপনাদের চেয়ে একটি আসন তারা কম পেয়েছে। তাদের সর্বমোট 18 জন প্রার্থী জয়ী হয়েছে। তো কিন্তু তারপরেও ছাত্রদল নিজেদের নাম পরিবর্তন করেনি বা ছাত্রদল নিজেরা ভেঙে অন্য আরেকটি সংগঠনে রূপান্তরিত হয়নি। ডাকসু নির্বাচনের পরদিন থেকে আমরা দেখেছি ছাত্রদল ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু আপনারা ঘুরে না দাঁড়িয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ না থেকে কেন জাতীয় ছাত্র শক্তিতে পরিণত হলেন? মানে ছাত্রদল তো অনেক পুরোনো ছাত্র সংগঠন, তাদের এই সংকটটা কম, আমাদের সংকটটা বেশি। আমরা এই যে রিফরমেশনের মধ্যে দিয়ে গেছি, এইটাই বরং ঘুরে দাঁড়ানো, এইটা আত্মসমালোচনা যে আমরা আরো ভালো করতে পারতাম, কেন করিনি। সুতরাং আমাদের মনে হয়েছে আমাদের এই জায়গাগুলোকে সংশোধন করা উচিত। এই রিফরমেশনটা আপনাদের জন্য কি ভবিষ্যতে কাল হয়ে দাঁড়াতে পারে? মানে এটা ভবিষ্যৎ আমরা কেউ জানি না, কিন্তু আপনি যদি আমাকে একজন রাজনীতিবিদ হিসেবে ভবিষ্যতের কথা চিন্তা করতে পারেন, আমি মনে করি এটা আমাদের জন্য খুবই ভালো কাজ হয়েছে। আচ্ছা, আমি ক্যাম্পাসে বিদ্যমান কয়েকটা ছাত্র সংগঠনের নাম বলবো, তাদের সম্পর্কে আপনার কিছু মন্তব্য করতে হবে এক বাক্যে। নিশ্চয়ই। ছাত্র শিবির। ছাত্র শিবির বিগত ফেসিবাদী জমানায় অনেক জুলুম নির্যাতনের শিকার, কিন্তু এই মুহূর্তে তাদের রাজনৈতিক পজিশন কিছুটা ভুলের মধ্যে আছে বলে মনে করি। আচ্ছা, ছাত্রদল। ছাত্রদল গত 5 আগস্টের পরে পুরো ক্যাম্পাসে যেভাবে মুভ করছে সেটা নিশ্চয়ই প্রশংসনীয়। মুশকিলের ব্যাপারটা হচ্ছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে আর সারা দেশের ছাত্রদলকে এক করে দেখতে পারবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল যেমন করে একটা স্মার্ট পলিটিক্স করছে, সারা বাংলাদেশের ছাত্রদলের চিত্র তার পুরোটা একদমই ভিন্ন।
সুতরাং ওই দায়টা দিন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দিকেও আসবে। সুতরাং এমনকি ছাত্রদলের যারা নেতৃত্বের পর্যায়ে আছেন তাদের এই ব্যাপারটা বিবেচনা করা উচিত যে সারা দেশে তাদের নেতাকর্মীরা যে অপকর্মগুলো করে বেড়ায়, চাঁদাবাজি, গুন্ডামি, অনেক মানুষ অন্তর্গন্ধে নিহত হয়েছে, এইটা যাতে না হয় তাদের এই ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করা উচিত বলে আমি মনে করি। ছাত্র ইউনিয়নের এখনও 2টা ফ্র্যাকশন বিদ্যমান, সুতরাং এই ফ্র্যাকশনটা মেটায় ফেলতে হবে। একই সঙ্গে তাদের কিছু মুজিববাদী অবস্থান আছে, মানে একটা ফ্র্যাকশনের, সেখান থেকে সরে আসতে হবে এবং অবশ্যই সিবিবির যে লাইন সেই লাইন থেকে সরে আসতে হবে, নাহলে ছাত্র ইউনিয়ন আর ছাত্রদের মানে সাধারণ ছাত্রদের সংগঠনে উঠতে পারবে না। ছাত্র অধিকার পরিষদ আমরা যখন চলে এসেছি 2023-এর দিকে, এরপর থেকে ছাত্র অধিকার পরিষদের অবস্থা একটু নাজুক ছিল, কিন্তু এখন তারা ভালোভাবে কামব্যাক করার পথে আছে। আচ্ছা, আমরা দেখতে পেয়েছি যে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আপনাদের দলের কয়েকজন নেতাকর্মী বিভিন্ন পোস্ট দিচ্ছেন, যেগুলো আসলে জ্বালাময়ী বক্তব্য হিসেবে আমরা বলতে পারি, বা দলের একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছেন সোশ্যাল মিডিয়ায় এসে। যেই চর্চাটা কিন্তু আমরা ডাকসু নির্বাচনের আগেও দেখতে পেয়েছিলাম, যার ফলশ্রুতিতে ডাকসু নির্বাচনে কিন্তু আপনাদের ভোট ব্যাংকের উপর একটা বড় একটা প্রভাব রেখেছিল। আপনাদের পরাজয়ের পেছনে এইটা অনেক বড় একটা কারণ ছিল বলে অনেকে মনে করছেন। তো আগামী নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের আগে আপনাদের দলের নেতাকর্মীদের আবার এরকম সোশ্যাল মিডিয়ায় এসে একজন আরেকজনের দিকে কাদা ছোড়াছুড়ি করা, এর কারণে কি এনসিপি কোনো ভরাডুবির মতো বা কোনো বিপর্যয়ে পড়তে পারে কিনা? না, আমি মনে করি যে ডাকসু ইলেকশনে এই যে ফেসবুকে নানা রকমের মতবিরোধ, এরা ডাকসু ইলেকশনের ভোটে খুব বেশি ভূমিকা রাখছে। আবার এখন যেটা চলছে, আপনি যেটা বললেন, সেটাও সামনে যে ন্যাশনাল ইলেকশন আসছে সেখানে বড় ভূমিকা রাখবে, এটাই মনে করি না। তবে এই ব্যাপারগুলোকে ইন্টারনাল ফোরামের বাইরে এক্সটার্নালি, মানে একদমই ওপেন প্ল্যাটফর্মে মতামত দেওয়াটা রাজনৈতিকভাবে খুব বিজ্ঞতার পরিচয় না, এটা আমি মনে করি। সুতরাং যারা করছেন, আশা করি যে দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ আছেন তারা তাদের সঙ্গে বসে এই ব্যাপারটাকে মিটমাট করে ফেলবেন, ফয়সালা করে ফেলবেন। পরবর্তীতে এই ব্যাপারে যাতে নেতাকর্মীরা সবাই একমত থাকেন যে পাবলিক ফোরামে দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করা যাবে না, সেই ব্যাপারে তারা ব্যবস্থা নেবেন বলে আমি আশা রাখি। আপনার সহযোদ্ধা এবং আপনার বন্ধু আব্দুল কাদের গতদিন ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন। তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টের শেষের কয়েকটা লাইনে লিখেছিলেন যে দলের অভ্যন্তরে প্রচণ্ড পরিমাণে কোরামবাজি চলছে এবং নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা চলছে। এই অভিযোগটা সম্পর্কে আপনার মন্তব্য কি? আব্দুল কাদেরের এই যে বক্তব্য, প্রথমত এই বক্তব্য আমার পক্ষে ব্যাখ্যা করা কঠিন, দুই কারণে। একটা হচ্ছে এটা একান্ত তার ব্যক্তিগত বক্তব্য, দ্বিতীয়ত হচ্ছে আমাদের সাংগঠনিক কোনো কাঠামোর মধ্যে আব্দুল কাদের এই মুহূর্তে এক্সিস্ট করেন না। আমি মনে করি জুলাই গণঅভ্যুত্থানে তার যে ভূমিকা, সাংগঠনিক কাঠামোতে আব্দুল কাদের এক্সিস্ট না করার কারণ কি? এটা ব্যাপারটা হচ্ছে আব্দুল কাদের এখানেও তার ব্যক্তিগত ইচ্ছার একটা প্রতিফলন আছে, কিন্তু আমি মনে করি সকল রকমের সংগঠন দলের ঊর্ধ্বে গিয়ে বাইরে গিয়ে আব্দুল কাদের জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান নেতা, সুতরাং তার প্রতি সম্মানের জায়গাটা আমাদের আছে। কিন্তু আব্দুল কাদের যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য প্রথমত তার ব্যক্তিগত, সুতরাং এটা ব্যাখ্যাটা তিনি দিতে পারেন। আর তিনি যেহেতু সংগঠনের এই মুহূর্তে অবস্থান করেন না, সুতরাং তার থেকে ব্যাখ্যা চাওয়াটাও আমার পক্ষে সম্ভব না। তৃতীয়ত যে ব্যাপার, সেটা হচ্ছে একটা নতুন সংগঠন এবং এটা গণ অভ্যুত্থানের পরে গঠিত হওয়া, এবং আপনি পৃথিবীর সব জায়গাতে দেখবেন অভ্যুত্থানের পর একটা অস্থির অবস্থা বিরাজ করে। এটা যে পৃথিবীর যত জায়গায় অভ্যুত্থান বা বিপ্লব হয়েছে সব জায়গাতে হয়েছে, 7/11 পরে আমাদের এখানে হয়েছে, বরং এর থেকে বেশি কেওয়াটিক অবস্থা ছিল। সুতরাং আমরা ওইটার মধ্যে দিয়ে যাচ্ছি, এর মধ্যে দিয়ে আমরা দল গঠন করছি, এর মধ্যে দিয়ে আমাদের দল গুছাইতে হচ্ছে, এর মধ্যে দিয়ে আমরা ইলেকশনের কথা চিন্তা করছি, এর মধ্যে দিয়ে আমরা 4টা ছাত্র সংসদ ইলেকশনে পার্টিসিপেট করছি। সুতরাং দলের এই সংকটগুলো নিশ্চয়ই এখন আছে, এটা অস্বীকার করবার কোনো পথ নেই, এবং এইটা কাটায় ওঠার মধ্য দিয়েই জাতীয় ছাত্রশক্তি এবং এনসিপি বৃহৎ ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলে পরিণত হবে বলে মনে করি। আচ্ছা, আপনাদের নেতাকর্মীদের এই পাল্টাপাল্টি পোস্টের কারণে অনেকেই মনে করছেন যে আব্দুল কাদের, আসিফ মাহমুদ, আশরাফা খাতুন তারা মিলে হয়তো নতুন একটি দল গঠন করতে পারেন। এই সম্পর্কে আপনার মন্তব্য কি? নতুন দল যদি তারা গঠন করার চিন্তা করে থাকেন, সেটা আমি সাংগঠনিক জায়গা থেকে নিশ্চয়ই সাধুবাদ জানাই। বাংলাদেশের যে কোনো মানুষের আসলে কি তারা এরকম দল গঠন করতে যাচ্ছে? আমার কাছে এরকম কোনো তথ্য নেই, আমি এরকম কোনো কিছু জানি না, কিন্তু যদি তারা করে থাকেন আমার সে ব্যাপারে কোনো উষ্মা নেই, আমি সাধুবাদ জানাই, কিন্তু এমনটি করবেন বলে আমার কাছে কোনো তথ্য নেই, আমার মনে হয় না। আচ্ছা, আগামী জাতীয় নির্বাচনে এনসিপির কি বিএনপির সাথে জোটবদ্ধ হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি মনে করি এনসিপির কারোর সঙ্গে জোটবদ্ধ হওয়া উচিত নয়। এনসিপির প্রতি বাংলাদেশের মানুষের যে অসীম আগ্রহ, যে আকাঙ্ক্ষা, অভ্যুত্থানের প্রতি এনসিপির যে কমিটমেন্ট, এনসিপির যে ইডিওলজিক্যাল পজিশন, এই সব কিছুর স্বাতন্ত্র্য বজায় রাখবার জন্য এবং এনসিপি যে নতুন ধারার রাজনীতির কথা বলছে সেটা স্বাতন্ত্র্য বজায় রাখবার জন্য
এনসিপির যেগুলো এস্টাবলিশ সংগঠন পার্টি আছেন, বিএনপি এবং জামায়াত, কারো সঙ্গেই জোটে না যাওয়া উচিত। আমি শুরুতেও যেটা বলেছি, এখনও বলি যে নির্বাচনে আসন পাওয়াটাই রাজনীতিকে নির্ধারণ করে না। রাজনীতি নির্ধারণ করে আপনার পজিশনে আপনি কতটা কমিটেড, রিজিড তার উপরে। সুতরাং আশা করি এনসিপি এই স্বাতন্ত্র্য বজায় রাখবে। আচ্ছা, এবার জাতীয় প্রসঙ্গ থেকে আবার একটু ক্যাম্পাসে ফিরে আসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান যে উচ্ছেদ অভিযানটা চলছে, বিশেষত ডাকসুর নেতৃত্বে, সর্বমিত্র চাকমা, এবি জুবায়ের তাদের নেতৃত্বে, এইটার বিরুদ্ধে ক্যাম্পাসে বিদ্যমান বাম সংগঠন এবং ছাত্রদলের খুব ভালো একটা পজিশন আমরা দেখেছি, কিন্তু আপনাদের কোনো রকম স্টেটমেন্ট বা কোনো একটা পজিশন আমরা দেখতে পাইনি। তাহলে কি আপনারা এই উচ্ছেদ অভিযানের পক্ষে? আমাদের পজিশনটা এখানে একটু ভিন্ন। ডাকসু নেতৃবৃন্দ এবং আপনি যে সকল ছাত্র সংগঠনের নাম বললেন, বামপন্থী ছাত্র সংগঠন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের থেকে, আমরা মনে করি একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে সুষ্ঠু পরিবেশ, সেই পরিবেশ বজায় রাখার জন্য এটাকে একদমই ছাত্রবান্ধব এবং শিক্ষার্থী বান্ধব করার একটা প্রয়োজনীয়তা নিশ্চয়ই আছে সেখানে। এবং আমরা এটাও জানি যে এখানে অনেকগুলো মাদকের সিন্ডিকেটও চলে। এখানে অনেক ভাসমান ব্যক্তি যাদের ঘর নাই, থাকার জায়গা নাই, তারাও এসে এখানে বসবাস করেন। এটা একটা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ হইতে পারে না। একই সঙ্গে এখানে একটা ভিন্ন ব্যাপারও আছে যে আপনি যখনই নিজেকে ডাকসুর নেতা বলেন, তখন আপনি একটা ন্যাশনাল জায়গা ক্লেম করেন। ফলত আপনি যখন তাদেরকে উচ্ছেদ করে দিচ্ছেন, একটা হচ্ছে উচ্ছেদের প্রক্রিয়াটা এরকম হওয়া উচিত না যে ডাকসুর নেতারা গিয়ে লাঠি নিয়ে পিটায় উঠায় দিচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি তাদেরকে উঠায় দিচ্ছেন, কিন্তু আপনি রাষ্ট্রকে এই প্রশ্ন করছেন না যে এই লোকগুলো যাবে কোথায়। যেই লোকটার থাকার কোনো জায়গা নাই, যে নিরীহ, যার কোনো মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা নাই, যার একদমই থাকার জায়গা নাই, মাথা গোজার ঠাঁই নেই বলে ক্যাম্পাসের একটা রাস্তার পাশে থাকেন, আপনার রাষ্ট্রের দায়িত্ব তাকে একটা থাকার জায়গা দেওয়া। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি দায়িত্ব যে তাকে থাকার জায়গা দেওয়া? কিন্তু আমি যখনই বলি যে আমি একটি ছাত্র সংগঠনের প্রতিনিধি বা ডাকসুর মতো একটা ন্যাশনাল বডির পার্ট, তখন আমাকে এই প্রশ্ন রাষ্ট্রকে করতে হবে যে এই লোকটার থাকার জায়গা কোথায়। একই সঙ্গে যারা মাদকের ব্যবসা করেন, মাদকের সিন্ডিকেটগুলোর অংশ, প্রধান কথা হচ্ছে এরা যাদেরকে পিটায় উঠায় দেওয়া হচ্ছে, এরা মাদকের সিন্ডিকেটের একদমই নিচের দিকের। প্রথম হচ্ছে উপরের দিকে কারা আছে, এগুলো খুঁজে বের করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে একজন ব্যক্তি মাদক বিক্রি করেন বলে তিনি আমার সিটিজেনশিপ সেটা থেকে বাইরে হয়ে যান না। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তাকে একটা রিহ্যাবিলিটেশন প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে। তাকে এই যে তিনি মাদকে আক্রান্ত হয়ে পড়ছেন সেখান থেকে উদ্ধার করতে হবে, তাকে একটা সুন্দর জীবন উপহার দিতে হবে। আমি ডাকসুর নেতারা যারা, প্রথমত এই উচ্ছেদ অভিযানের প্রক্রিয়াটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। কিন্তু আমি একই সঙ্গে মনে করি একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে এরকম ভাগারে পরিণত করা উচিত না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে অবস্থানগত জায়গা থেকে ওইরকম জায়গায় চলে গেছে, একদমই ঢাকা শহরের মাঝখানে। তো ফলত এই উচ্ছেদ অভিযানটা এরকম হওয়া উচিত না, একদম এরকম জোর জবরদস্তি করে লাঠি নিয়ে গিয়ে। দ্বিতীয়ত আমি মনে করি যে ডাকসুর নেতারা যারা এই কাজটি করছেন, তাদের একই সঙ্গে রাষ্ট্রকে এই প্রশ্নটি করা উচিত যে যারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এরকম উদ্বাস্তুর মতো বসবাস করছেন, তাদের ব্যাপারে রাষ্ট্রের ভাবনা কি, রাষ্ট্র তাদের দায়িত্ব কেন নেবে না। আমি মনে করি এই প্রশ্নটি ডাকসুর নেতৃবৃন্দ মিস করে গেছেন, তাই এটা করতে পারেন নাই, এটা তাদের করা উচিত ছিল। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা এবার ক্যাম্পাসের পাঠ চুকিয়ে আবার একটু জাতীয় রাজনীতির দিকে চলে যাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে সকল মামলা তুলে নেবেন। এই স্টেটমেন্টের পক্ষে বা বিপক্ষে আপনার যুক্তি কি বা আপনার মন্তব্য কি? মানে এই স্টেটমেন্টকে তো গ্রহণ করার কোনো ওয়ে নাই। এটা কালকে ফখরুল ইসলাম সাহেব বলেছেন, এর আগে জামাতের আমির সাহেব আরও কয়েক মাস আগে বলেছিলেন যে আওয়ামী লীগকে এত বারবার ফ্যাসিস্ট বলবেন না, শুনতে কানের কাছে ভালো লাগে না। আমাদের প্রবীণ নেতারা এটা কয়েকদিন পরপরই বলেন। এটার অনেকগুলো কারণ আছে। সম্ভবত তারা সামনে ইলেকশনে আওয়ামী লীগের ভোট ব্যাংক চান, কিন্তু আমার যেটা মনে হয় যে আওয়ামী লীগের ভোট বলতে বাংলাদেশে কিছু নেই। আওয়ামী লীগ ৫ আগস্ট নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন যা আছে এগুলো একদমই ওই যে শেষ মুহূর্তের টিকে থাকা। আওয়ামী লীগের ভোট ব্যাংক বলে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা যাবে না, এটা একটা পজিশন। দ্বিতীয়ত আমাদের প্রবীণ নেতারা এই এখন যা কিছু বলছেন, এই বলার যে প্রতিফলন, যে প্রকাশ, সেটা তারা ৫ আগস্ট করছেন। আপনি দেখেন ৫ আগস্ট যখন সারা দেশের মানুষ আনন্দ উল্লাসে, বিজয় উল্লাসে মত্ত হয়ে আছেন, গণভবনের দিকে রওনা করছেন ঢাকার সকল মানুষজন, তখন আমাদের এই সকল প্রবীণ নেতারা কই ছিলেন? সবাই ক্যান্টনমেন্টে গেছেন ক্ষমতার ভাগ নিতে। সন্ধে হতে না হতেই তারা সবাই গেছেন শেখ হাসিনার কর্মী রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছে ক্ষমতার ভাগ নিতে। তারাই গণমানুষের কথা চিন্তা করেন নাই। আওয়ামী লীগের প্রতি বাংলাদেশের মানুষের, সাধারণ ছাত্রদের যে ক্ষোভ, যে মানে লজ্জা, এটা তারা চিন্তা করেন না। ফলে তারা শেখ হাসিনার একজন কর্মীর কাছেই গেছেন সরকার গঠন করতে এবং ক্ষমতার একটুখানি ভাগ পাইতে। তো তাদের ওই পজিশন আমরা ৫ আগস্টেই বুঝে গেছি এবং তারাই মূলত আমাদের অভ্যুত্থানকে ব্যর্থ করার প্রথম প্রচেষ্টাটা চালাইছেন।
আচ্ছা, জামায়াতের আমির বলেছেন যে তারা ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা 8 ঘন্টা থেকে কমিয়ে 5 ঘন্টায় করবেন, এবং পাশাপাশি যদি নারীরা ঘরে থাকে সেক্ষেত্রে তাদেরকে সম্মানিত করা হবে। তো এনসিপির অবস্থান কি এই ক্ষেত্রে? না, নারীদেরকে মানে আপনি যখন বলেন 8 ঘন্টা থেকে 5 ঘন্টা, এটা আসলে কেন বলেন যে একজন নারী 8 ঘন্টা কাজ করতে সক্ষম না এই জন্য, নাকি অন্য কোনো কারণ আছে? আবার আপনি যখন বলছেন যে নারীদেরকে ঘরে বসায় রেখে সম্মান দেওয়া হবে, মানে এই সম্মানের মানে কি? আপনি দেখেন, মানে আপনি যদি পৃথিবীর যে কোনো সভ্যতার কথা চিন্তা করেন, এপিস্টেমোলজিক্যাল যে কোনো সিরিজের কথা চিন্তা করেন, সব জায়গায় নারীদের অবস্থান ছিল। ধরেন আমরা এখন ইসলামের যে আইন দেখি, যে শরিয়া দেখি, যে ফিকা দেখি, এখানে কি কোনো নারীদের অবস্থান নাই? আমরা মানে যেহেতু জামাতের কথা আসছে, জন্য আমি ইসলামের কথাটা নিয়ে আসলাম। আপনি যখনই হাদিসের কথা বলেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা কি হাদিস বর্ণনা করেন নাই? তাদের সেই বর্ণনা কিন্তু হাদিস দ্বারা কি আমরা এখন হাদিস পড়ি না? তবে এই সকল জায়গাতে তাদের অবদানটা আছে। সুতরাং নারীদেরকে ঘরেই বসায় রাখতে হবে, নারীদেরকে কাজ করতে দেওয়া যাবে না, এইটা নারীদের জন্য সম্মানজনক পজিশন না। বরং নারীদের জন্য মানে আমরা যেটা মনে করি, এবং একই সঙ্গে নারীর জন্য যেটা সম্মানজনক, তার জন্য কাজের স্পেসকে নিরাপদ করা, তাকে কাজের সুযোগ দেওয়া, এবং একই সঙ্গে সে যাতে একদমই নারী হিসেবে ট্রিটেড না হয়, বরং সে এখানে তার যে যোগ্যতা, তার সেই যোগ্যতা অনুযায়ী সে ট্রিটেড হয়, আমরা এটা মনে করি। আচ্ছা, বর্তমানে বাংলাদেশের জনগণের মধ্যে একটা বিষয় খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, বা একটা জিনিস তারা বলতে শোনা গেছে আর কি, যে ইউনূস সরকার আসলে আমেরিকার দালালি করছে। আপনারাও কি সেটা মনে করেন কিনা? ইউনূস সরকার কি আমেরিকার দালালি করছে, বা বাংলাদেশকে একটা প্রক্সি ওয়ার ফিল্ডে পরিণত করছে কিনা? না, আমার এমনটা মনে হয় না যে ইউনূস সরকার আওয়ামী লীগের দালালি করছে। মানে ইউনূস সরকারের বা এই অন্তর্বর্তীকালীন সরকারের 100টা ব্যর্থতার কথা বা 100টা সমালোচনা আপনি করতে পারবেন, কিন্তু তারা আবার ওই সেই সাম্রাজ্যবাদীদের দিকে পা বাড়াচ্ছে, আমার এটা মনে হয় না আসলে। আচ্ছা, একটু ব্যক্তিগত কিছু প্রশ্নের দিকে যেতে চাই। সেটা হচ্ছে ডাকসু নির্বাচনের আগে, আমরা ডাকসু নির্বাচনের অনেক আগে দেখতে পেয়েছিলাম যে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নেত্রী জুমা, ফাতিমা তাসনিম জুমা, তাকে আপনি সাহায্য করেছিলেন। সে সুইসাইড করতে চেয়েছিল, তো সেই জায়গায় সবার আগে আপনি এগিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে জুমাই আবার আপনার বিরুদ্ধে মন্তব্য করেছেন যে তিনি আপনাকে চেনেন না। তো এই বিষয়ে আপনার স্ট্যান্ড কি, বা কোনো আক্ষেপ থেকে যায় কিনা যে যিনি আপনাকে পরবর্তীতে অস্বীকার করছেন, যে চেনেন না বলে পরিচয় দিচ্ছেন, তার জন্য আপনি একসময় এতটা করেছিলেন বা এত খেটেছিলেন? না, এটা আসলে মানে জুমা এখন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক। জুমার প্রতি আমার যথেষ্ট স্নেহ বাৎসল্য আছে, এবং আমি জুমার সফলতা কামনা করি। জুমার সামনের দিকে ভালো করুক রাজনীতিতে, কিংবা ওর যে পছন্দের জায়গা সেখানে, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। জুমার সঙ্গে আমার পরিচয় মূলত ওর সুইসাইড অ্যাটেম্পটের মধ্যে দিয়ে না। এর আগে আমার মানবাধিকার কর্মী হিসেবে কাজ করবার একটা অভিজ্ঞতা আছে, সেইখানে আমার সঙ্গে জুমার পরিচয়। এবং সেখানে স্যাড বলতে একটা অর্গানাইজেশন ছিল, যেটা আমার একজন বন্ধু উনি চালাইতেন, আমি ওকে হেল্প করতাম, খুবই নগণ্য হেল্প। ওইখানে জুমার সঙ্গে আমার পরিচয়। ওখানে আমরা স্যাড থেকে কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিলাম যারা মানবাধিকার নিয়ে কাজ করতে চায়। সেখানে জুমা সেই সংগঠনের ট্রেনিং এসেছিল। পরবর্তীতে মায়ের ডাকের সঙ্গে আমার একটা কাজ করার অভিজ্ঞতা আছে। আমি জুমাকে সেখানে অ্যাপয়েন্ট করেছিলাম বা নিয়ে গিয়েছিলাম। সেখানে আমাদের অন্যান্য বন্ধুরাও হেল্প নিশ্চয়ই করেছে জুমার ব্যাপারে। সুতরাং জুমার সঙ্গে আমার ওইখানে পরিচয়, এবং আমাদের একটা কাজের অভিজ্ঞতা আছে একসঙ্গে। পরবর্তীতে জুমা এরকম একটা হয়তো নিজের মানসিক যন্ত্রণার কারণে সিদ্ধান্ত নেয়। তো আমার তখন মনে হয়েছে যে জুমা না, এটা যে কেউ যদি এরকম একটা সমস্যায় পড়তো, আমি নিশ্চয়ই আগায় যেতাম আমার নিজের যে সামর্থ্য, সেই সামর্থ্যের জায়গা থেকে, সেটা জুমা বা অন্য যে কোনো ব্যক্তি হোক, যে কোনো নারী হোক, যে কোনো পুরুষ হোক। সুতরাং সেই জায়গা থেকে আমি একদমই মিনিমাম সেদিন রাতে যতটুকু পেরেছি করেছি। এরপরে জুমা ওই মন্তব্য কেন করেছে আমি জানি না, আমি এটার কোনো প্রতিক্রিয়া দিতে রাজি না। এটার ব্যাখ্যা জুমা নিশ্চয়ই, ওর কাছে কোনো ব্যাখ্যা থাকতে পারে। ওটা আপনার কি খারাপ লেগেছিল কিনা? না, এইখানে খারাপ লাগার আসলে ওই অর্থে আমি কিছু দেখি নাই। মানে ব্যাপারটা এরকম না যে জুমার সঙ্গে আমার যে পরিচয়, যে কাজের সম্পর্ক, কিংবা ওই জুমা সুইসাইড অ্যাটেম্পটের পরে আমি যখন ওর জন্য নানা জায়গাতে হেল্প সিক করেছি, সেটা এই জন্য করেছি যে জুমা আমার নানা রকমের তারিফ করে বেড়ার ব্যাপারটা এরকম সেরকম না। আমি ক্যাম্পাসে একজন অ্যাক্টিভিস্ট হিসেবে এই কাজটি করেছি। সুতরাং সেটা ক্যাম্পাস এই মূল্যায়নটা করবে, বা আমার নিজের প্রতি স্যাটিসফ্যাকশন আছে, কিন্তু এটাতে কোনো আক্ষেপের কিছু নেই। আচ্ছা, ভবিষ্যতে আপনি নিজেকে কোন পর্যায়ে দেখতে চান? কখন গিয়ে আপনার মনে হবে যে পলিটিক্যাল ক্যারিয়ারে আপনি সফল? পলিটিক্সে আসলে সফলতার মানদণ্ড কি? পলিটিক্সে কোনো সফলতার মানদণ্ড নাই যে আপনি
কী করলে সফল হবেন শেষমেশ, কোন অবধি গেলে আপনি কদ্দূর অ্যাচিভ করলে রাজনীতিতে নিজেকে সফল বলবেন, এটার কোনো মানদণ্ড আসলে নাই। এটা আমার কাছে সফলতা মনে হয় যে আমি যতদিন রাজনীতি করবার সামর্থ্য রাখবো, যতদিন রাজনীতি করতে পারবো, ততদিন যাতে সততা এবং দেশের প্রতি কমিটমেন্ট রাখতে পারি, এতটুকু হলেই আশা করি সফল হব। আচ্ছা, কখনো কি ফ্রাস্ট্রেটেড লেগেছে বা কখনো এরকম মনে হয়েছে কিনা যে রাজনীতি এখন আসলে করা উচিত না বা রাজনীতিটা ছেড়ে দিই? না, এটা কখনো মনে না। নিশ্চয়ই কখনো কখনো নানাবিধ কারণে হতাশ লাগে। যেমন ধরেন 7 জানুয়ারি যে ইলেকশন হলো 2024 সালে, তার আগেই আমরা গণ অভ্যুত্থানের কথা, গণ আন্দোলনের কথা নানাভাবে বলছিলাম যে তখনকার বৃহৎ রাজনৈতিক দলগুলো তারা ভাবছিল আমেরিকা স্যাংশন দিয়ে শেখ হাসিনাকে ফালাই দিবে, সরকারের পতন ঘটাবে। এইটা আসলে হয় না। আমেরিকা কখনো স্যাংশন দিয়ে আপনার সরকার পাল্টায় দেয় না, কিংবা গণ অভ্যুত্থানের কাজটি করে দেয় না। তখন একটা হতাশার ব্যাপার ছিল যে আমাদের প্রবীণ রাজনৈতিক দলগুলো ভুল করছে। এই সকল কারণে আপনার কখনো কখনো হতাশ লাগবে, কিন্তু রাজনীতি করছি বলে কখনো হতাশ লাগবে না। আচ্ছা, যদি আপনি রাজনীতিবিদ না হতেন তাহলে কোন পেশায় যেতেন? শিক্ষক। আচ্ছা, সর্বশেষ একটি প্রশ্ন আপনাকে করতে চাই, সেটি হচ্ছে আবরার ফাহাদের স্মরণ সভায় অংশ নেওয়ার কারণে আপনার উপর কিন্তু ছাত্রলীগ বেশ ভালো পরিমাণে জুলুম, অত্যাচার, নির্যাতন চালায়, যার কারণে আপনি ঢাকা মেডিকেলের যেই এমার্জেন্সি ওখানে পড়েছিলেন, আপনাকে অচেতন অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখা যায় আর কি, আপনাকে পিটিয়ে তারা রক্তাক্ত করেছিল। পরবর্তীতে সেই অবস্থা থেকে, সেই স্ট্রেচারের উপরে থাকা অবস্থা থেকে আবার আপনাকে পিটিয়ে পুলিশ ধরে জেলে নিয়ে যায় আর কি। তো এই অভিজ্ঞতাগুলো কীরকম ছিল? এই স্মৃতিগুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন, এই জুলুম, নির্যাতন, জেল জীবনের অভিজ্ঞতা। এই স্মৃতি তো নিশ্চয়ই আমি বলি যে ভালো এই জন্য যে এই অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে আমরা আসার কারণে আমি পার্সোনালি আমার রাজনীতি করার প্রতি বা দেশের মুক্তির লড়াইয়ে অংশগ্রহণ করার প্রতি যে দৃঢ়তা, সেটা আরও বাড়ছে আমি মনে করি। 2022 সালের 7 অক্টোবর আবরার ফাহাদের 3য় শাহাদাত বার্ষিকী ছিল। আমরা প্রত্যেক বছরই একটা স্মরণ সভা করে থাকি আবরার ফাহাদ স্মৃতি সংসদের ব্যানারে। ওইটা আমরা আবরার ফাহাদ মারা যাওয়ার পরে তৈরি করেছিলাম। তো ওই 22 সালেও ওই স্মরণসভাটিই ছিল রাজু ভাস্কর্যে। আমরা যখন স্মরণসভা ছিল তখন ওই দিন শুক্রবার দিন ছিল, আমরা সবাই জুমার পরে জড়ো হই, অনেক লোকজন আসেন। ছাত্রলীগ হামলা চালায়, সেখানে একবার আহত হই। এরপরে আমরা ঢাকা মেডিকেলে যাই। আমাকে কেউ একজন ধরে, আমি যাই না, ওনাকে চিনতাম না তখন, আমি এখনও চিনি না আসলে, আমার মনে নাই যে লোকটাকে, তিনি ধরে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে আমাকে এক্সরে রুমে নিয়ে যাওয়া হয়েছিল এক্সরে করবার জন্য। আমার পায়ে মাথায় প্রচণ্ড আঘাত লাগে, তো এক্সরে আর করানো হয় নাই আর কি। এর আগে ছাত্রলীগ আরেকবার হামলা চালায়, তো এক্সরে রুমেকে আমাকে আরেকবার মারা হয়। এরপরে একটা স্ট্রেচারে করে আমাকে ফালায় রাখা হয়। আমি ভাবছিলাম যে বোধহয় আর কিছু হবে না, আমি একটু সুস্থ হলে এখান থেকে কষ্ট করে বের হবো। এবং তখন আমাদের সাথে যারা ছিল সবাইকে গ্রেফতার করে নিয়ে যায়, আমি একা পড়েছিলাম। আমি ভাবছিলাম যে আমি একটু শরীর ভালো লাগলে এখান থেকে বের হবো, কিন্তু এর মধ্যে আরেকজন পুলিশের এসআই এসে আমাকে তুলে নিয়ে যান। এরপরে প্রায় 32 দিন জেলে ছিলাম। জেলের মুশকিলটা ছিল যে তখন আমি কোনো ট্রিটমেন্ট পাইনি। ধরেন আমার মাথায় প্রচণ্ড ব্যথা, টানা অনেকক্ষণ কথা বলতে পারি না, হাঁটতে পারি না, পা দিয়ে পায়ের হাঁটুতে ব্যথা, গোড়ালিতে ব্যথা, জেলে কোনো চিকিৎসা নাই। এই কষ্ট বা এই ইঞ্জুরিগুলো আমার আজীবন হয়ে গেছে। আমি এখনও টানা অনেকক্ষণ হাঁটলে পায়ে ব্যথা লাগে, টানা অনেকক্ষণ হাঁটতে পারি না, অনেকক্ষণ দৌড়াইতে পারি না। ফলত এটা একটা লাইফ টাইম ইঞ্জুরি হয়ে গেছে। এরপরে আমরা জেল থেকে বের হই। তো জেলের অভিজ্ঞতা নিশ্চয়ই রাজনীতিবিদ হিসেবে এটা একটা ভালো অভিজ্ঞতা। একই সঙ্গে জেলের পরে আপনি জেলে যাওয়া, চিকিৎসা না পাওয়া, একটা কষ্টের মধ্যে দিয়ে জেলের এই 1 মাসের বেশি সময় কাটানো, এটা কখনো আপনার কাছে ট্রমাটাইজিং লাগবে যে ওই স্মৃতি আপনার মনে পড়লে যে এটা ঘটছে। এবং আমার মনে আছে আমি যখন বেহুশ হয়ে পড়ে আছি স্ট্রেচারে, অর্ধেক হুশ আছে অর্ধেক হুশ নেই, এরকম ছাত্রলীগের অনেক নেতারা যাদেরকে আমি তখন ক্যাম্পাসে চিনতাম, তারা গিয়ে আমাকে একদমই মা বাবা তুলে খুব বাজেভাবে গালিগালাজ করতেছে। এগুলো আপনার কাছে খুবই, এবং এটা একই সঙ্গে শিক্ষা যে এগুলো যারা করে তারা একটা সময় পরে টিকে না, এবং মানুষ এদেরকে খুব ঘৃণা ভরে মনে করে। এটা একটা শিক্ষা, এটা একটা লার্নিং, যে যাতে আমরা কখনো এরকম না হয়ে যাই। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার ভবিষ্যৎ রাজনীতির পথ চলা মসৃণ হোক, সুন্দর হোক, ভবিষ্যতে এরকম জেল, জুলুম, নির্যাতনের শিকার না হতে হোক, সেই কামনাই করি আমরা। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম জাহিদ আহসানের সাথে, শুনছিলাম তার সেই বিভীষিকাময় দিনগুলোর কথা, তার স্মৃতিগুলোর কথা এবং ভবিষ্যতের রাজনীতি নিয়ে তার পরিকল্পনার কথা।
আমাদেরও এই আশা, ভবিষ্যতে আমাদের ক্যাম্পাসগুলো কখনো কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের দখলে চলে না যাক, আমাদের ক্যাম্পাসগুলোতে ছাত্ররা পড়াশোনার সুন্দর একটি পরিবেশ পাক, আমাদের ক্যাম্পাসগুলো হোক সুন্দর এবং আমাদের দেশমাতৃকা থাকুক সুন্দর এবং সুশোভিত। এই প্রত্যাশায় আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ।